সম্মানিত দর্শক, বাংলাদেশে যে কোনো সময় সেনা শাসন চলে আসতে পারে বা এনসিপি সেনা শাসনের ভয় পাচ্ছে, এরকম বক্তব্য সম্বলিত খবর সমস্ত টেলিভিশনগুলো বা গণমাধ্যমগুলো প্রচার করে আসছিল তাদের লিড নিউজ হিসেবে। বাংলাদেশের সেনা শাসন নতুন কোনো ঘটনা নয়, অতীতে বহুবার ঘটেছে। আবার সেমি সেনা শাসন, অর্ধেক সেনা শাসন অর্ধেক সিভিল শাসন, এই দুটো মিলিয়ে ১১ নামে আমাদের বাংলাদেশে যে একটা ক্রান্তিকাল আমরা পার করেছি, সেই আতঙ্ক আমাদেরকে এখনও তাড়া করছে। ফলে আমরা যখনই কোনো এদিক ওদিক দেখি, গণতন্ত্রের যাকে বলা হয় কর্তৃত্ববাদ দেখি, কোনো একটি রাজনৈতিক দলের ভুল দেখি, ভ্রান্তি দেখি, সবসময় আমরা ১/১১ উদাহরণ টানি, বিশেষ করে ২০০৮ থেকে আজ অবধি। অর্থাৎ বিএনপির পতন ১/১১ মাধ্যমে, আবার ১/১১ মাধ্যমে শেখ হাসিনার উত্থান। তো সেই উত্থানের পরে শেখ হাসিনা মোটামুটি ২০১৪ অবধি যে একটা গণতান্ত্রিক পরিবেশ তিনি বজায় রাখার চেষ্টা করেছিলেন, যা ২০১৪ সনে সম্ভব হয়নি রাখতে, এবং সেখানে একটি একতরফা বিনা ভোটের বিনা প্রতিদ্বন্দ্বের তার একটা নির্বাচন হয়ে যায় ২০১৪ সনে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে তারা এই নির্বাচনটি বাধ্য হয়ে করেছে এবং তারা সুযোগ পেলে খুব দ্রুত একটা যাকে বলা হয় অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে তারা কেটে পড়বে, এরকম একটা ভাব তারা নির্বাচনের আগে দেখিয়েছিল। আর তারা বলার চেষ্টা করেছিল যে বিএনপি এবং জামাত যুগপৎভাবে আওয়ামী লীগকে এতটা অসহযোগিতা করেছে এবং সারা দেশে যেভাবে সন্ত্রাস এবং নৈরাজ্যর একটা খারাপ নজির, বদনজির স্থাপন করেছিল, সেক্ষেত্রে বিনা ভোটের বা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনটি যদি না হতো, তাহলে আরেকটি ১/১১ চলে আসতো, দেশে জরুরি অবস্থা জারি হতো, সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতো এবং দেশের স্বার্থ সংরক্ষণের জন্য শেখ হাসিনা এই কাজ করতে বাধ্য হয়েছেন। যদিও এই কথাকে সবাই রংতামাশা, হাস্যরস হিসেবে আখ্যায়িত করছে, এই কারণে যে ওইরকম একটি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন তিনি পুরো ৫ বছর তিনি টেনে নিয়েছিলেন এবং ক্ষমতায় বসে খুব অল্প সময়ের মধ্যে নিজের পেশি শক্তিকে তিনি বহাল রাখতে পেরেছিলেন, প্রশাসনের উপর তার কর্তৃত্ব রাখতে পেরেছিলেন, আইনশৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণে রাখার পর বিরোধী দলকে এমন দৌড়ানির উপর রাখতে পেরেছিলেন, যার ফলে তার মনে হয়েছিল যে তিনি কেন আবার একটা নির্বাচন দিবেন। বিরোধী দলের তো জনসমর্থন নেই, যদি জনসমর্থন থাকতো তারা বিদ্রোহ করে বিপ্লব করে আওয়ামী লীগকে উচ্ছেদ করত। তো এই বিশ্বাস তাকে ২০১৮ সন পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে আবার যা কিনা ২০২৫ সন পর্যন্ত তাকে আবার টেনে নিয়ে যায়। তো এই যে পুরো সময়টি ২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত আমরা যারা বক্তব্য দিয়েছি, আমরা সবসময়ই একটা ১/১১, আর একটা মার্শাল লয়ের, আর একটা সামরিক শাসনের, আর একটা তৃতীয় শক্তির যে আগমন হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে, এই কথা আমরা বারবার বলে আসছি। এবং যারা আমরা এই কথাগুলো বলতাম, তাদেরকে আওয়ামী লীগ সরকার গণশত্রু মনে করত এবং তাদেরকে নানাভাবে নাজেহাল করার জন্য, তাদের জীবনকে তছনছ করে দেওয়ার জন্য রাষ্ট্রশক্তি করে নেই, এহেন কোনো কুকর্ম নেই। অনেকে দেশ ছেড়ে চলে গেছেন, দেশের মধ্যে যারা ছিলেন তাদের পরিবার পরিজন, ঘর বাড়ি, সমাজ সংসার সব কিছু তছনছ করে দেওয়ার জন্য গোয়েন্দা সংস্থাগুলো যা করা দরকার, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, ব্যবসা বাণিজ্য ধ্বংস করা, মামলা মোকদ্দমায় ফাঁসানো, গুম করা, সব কিছু করে তারা ক্ষমতায় থেকেছেন বটে, কিন্তু পুরো গণতন্ত্রের যে ধারাবাহিকতা, তারপর রাজনৈতিক নেতাকর্মীদের যে ব্যাকবোন এবং স্বপ্ন দেখার, মানুষের যে স্বপ্ন দেখার যে শক্তি, এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। আর তার ফলে কি হলো, ২০২৪ সনে একটা সফল বিপ্লবের পরেও যখন একটি সরকার গঠিত হলো, এটাকে না ১/১১ বলা যাচ্ছে, না তৃতীয় শক্তি বলা যাচ্ছে, না এটাকে মার্শাল ল সরকার বলা যাচ্ছে, কোনো কিছু বলা যাচ্ছে না। এরকম একটা সরকার এলো যেটি বৈচিত্র্যহীন, যেটি ভাবলেশহীন এবং যেটির কোনো ব্যাকরণগত অর্থ নেই। কেউ এটাকে মার্কিন ডিপ স্টেট পলিসির একটা পরীক্ষামূলক প্রকল্প হিসাবে বিবেচনা করছে, যে আমেরিকা একটা প্রকল্প বাংলাদেশে চালু করলো, এটা যদি সফল হয় তাহলে অন্যান্য দেশে এই কাজগুলো করবে। তারা আফগানিস্তানে হামিদ কারজাইকে দিয়ে যেভাবে একটা পরীক্ষামূলক সরকার ব্যবস্থা চালু করেছিল,
ঠিক ওইরকম একটা সরকার ব্যবস্থা বাংলাদেশে চালু করেছে বলে নানা রকম কথাবার্তা বিভিন্ন মহল থেকে ঠাট্টা মশকরা সহকারে বলা হচ্ছে। তো যাই হোক না কেন 2014 সনের পরে বা 2018 সনের পরে, এমনকি 2024 সনের নির্বাচনের পরে শেখ হাসিনা সকল কিছু শক্ত হাতে, বিশেষ করে প্রশাসন যেভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এই যে নতুন যে পরীক্ষামূলক প্রকল্পের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা কিন্তু এই কাজটি করতে পারেনি। তারা মানুষকে সুন্দর কথা বলেছে, সুন্দর গল্প শুনিয়েছে, নানা রকম আশার বাণী শুনিয়েছে, কিন্তু দৃশ্যত এবং কার্যত কাজের কাজ কিছু হয়নি, বরং চারিদিকে হতাশা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মানুষ যার যার অবস্থায় থেকে রীতিমতো ত্রাহি ত্রাহি শুরু করে দিয়েছে। শেখ হাসিনার জামানাতে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল, সেই ক্ষয়ক্ষতিগুলো প্রচণ্ডভাবে বেড়ে গেছে। আর শেখ হাসিনার জামানাতে যে ভালো কাজগুলো হয়েছিল, তার সেই সকল ভালো কাজের একটাও হচ্ছে না, চলছে না। তাহলে বোঝার চেষ্টা করুন যে আপনি আগে যে ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার পরিমাণ বেড়ে গেছে, কিন্তু ক্ষুধার মধ্যেও আপনার অন্তত একটু দাঁড়ানোর জায়গা ছিল, শোয়ার জায়গা ছিল, বাতাস ছিল, খাবার জন্য পানি ছিল। এখন দেখা গেল যে সেই জিনিসগুলো ক্রমশ নষ্ট হয়ে গেছে। ফলে আপনি কি অবস্থায় আছেন এই বর্তমান জামানাতে, এটা বোঝার জন্য আপনি গ্রামে যান, গঞ্জে যান, গিয়ে দেখবেন সেখানকার সমস্ত সামাজিক বন্ধন টুটে গেছে, পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে। পাড়া মহল্লায় মাস্তানি করছে সেই 20 বছরের কম বয়সী ছেলেরা। বাবা মা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেউ সমন্বয়ক নামে, কেউ ছাত্র প্রতিনিধি নামে, কেউ নয়া পান্ডা নামে বা নয়া গুন্ডা নামে নতুন একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এবং এই ঘটনার সঙ্গে রাষ্ট্রের পুলিশ বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দুর্বৃত্ত রয়েছে, মন্দ লোক রয়েছে, তারাও এই ঘটনার সাথে জড়িয়ে পড়েছে। ফলে একটা মাফিয়া চক্র সারা দেশকে এমনভাবে চালাচ্ছে যে গত 1 বছরে দারিদ্রতা বেড়েছে, ব্যবসা বাণিজ্য সূচক সব কিছু মারাত্মকভাবে অবনতি হয়েছে, আরও অনেক কিছু। কিন্তু 6,000 নতুন কোটিপতি বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে। 6,000 নতুন কোটিপতি, যে ঘটনা কখনো শুনিনি যে একজন ডিসি পদে নিয়োগের জন্য শত কোটি টাকার লেনদেন হয়, একজন সচিব পদে নিয়োগের জন্য শত কোটি টাকার লেনদেন হয়। এবং এইগুলোর চেক তথ্য প্রমাণ সহকারে এখন যেভাবে পত্রপত্রিকা আসছে, বলাই বাহুল্য, এগুলো বিশ্বাসও করা যাচ্ছে না। রাষ্ট্র থেকে যখন কারো বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি হয়, কিংবা বলা হয় যে এই লোক বিদেশে যেতে পারবে না, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, সেই মানুষ এই রাষ্ট্রের দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে ম্যানেজ করে বুক ফুলিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, যে কিনা ইতিপূর্বে শেখ হাসিনার জামানাতে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল। ফলে আপনি দেখুন, চিহ্নিত যে সকল দুর্নীতিবাজ রয়েছে, যে সকল দুর্নীতিবাজদেরকে আওয়ামী লীগ নিজের হাতে, এই সরকার হাতে ধরিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন যে যারা এখন জেলখানাতে আছে, আওয়ামী লীগ বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে ওন করে না। আওয়ামী লীগ যাদেরকে ওন করে, যাদেরকে স্বপ্ন মনে করে, যাদেরকে সম্পদ মনে করে, স্বপ্ন বললাম যে আগামী দিনের নেতৃত্ব যাদের হাতে তুলে দেবে, তাদের প্রায় সবাইকে তারা নিরাপদে দেশের বাড়ি নিয়ে গেছে। এবং 5 তারিখে শেখ হাসিনা যাওয়ার আগে ধীরে সুস্থে নৌপথে, স্থলপথে, বিমানপথে তিনি তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে তিনি সুযোগ করে দিয়েছেন। টাকা নিয়ে, পয়সা নিয়ে, স্ত্রী নিয়ে, কন্যা নিয়ে। আপনি দেখুন তো শেখ হাসিনার কাছাকাছি, শেখ হাসিনার স্নেহভাজন প্রিয়জন একজন সিঙ্গেল লোক জেলখানাতে আছে নাকি? কেউ নাই। আর যারা আছে তারা আওয়ামী লীগের বাকির খাতায়, আওয়ামী লীগের খরচের খাতায়। এবং তাদেরকে বর্তমান সরকার একেবারে হালুম করে ধরে বলছে যে না, আমরা বিচার করবো, ইত্যাদি ইত্যাদি যা কিছু হচ্ছে। তো এনিওয়ে, এর ফলে কি হলো, বাংলাদেশে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতার মধ্যে বিশাল শূন্যতা, সেই শূন্যতার মধ্যে বাকি আওয়ামী লীগ ব্যতিরেকে যে সকল রাজনৈতিক শক্তি, ধরুন বাংলাদেশের 50%, অর্থাৎ বিএনপি জামাত কেন্দ্রিক যে লোকজন, তাদের সংখ্যা সাকুল্যে 50%। আর আওয়ামী লীগ এবং তাদের বলয়ে যে সমস্ত লোকজন রয়েছে, তাদের সংখ্যা 50%। এখন এই 50% লোকজন রাজনীতি থেকে, অর্থনীতি থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে। আর প্রতি মুহূর্তে তারা ফিরে আসার জন্য, বিকল্প একটা ব্যবস্থা করার জন্য যে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে। এর ফলে পুরো বাংলাদেশের যে বন্ধন, ঘনত্ব, যেটিকে বলা হয় যে একে অপরের সঙ্গে যে সংযোগ, এই সব কিছু এলোমেলো হয়ে গেছে, রীতিমতো এলোমেলো হয়ে গেছে। আর সে এলোমেলো হওয়ার কারণে কি হলো,
নিজেদের মধ্যে, অর্থাৎ এই যে বাকি যে 50% তাদের মধ্যে তাপ এবং চাপের কারণে, ধরুন একটা চৌবাচ্চার মধ্যে জায়গা হবে 100 জন লোকের, সেখান থেকে 50 জন লোক সরিয়ে দেওয়া হলো, ফলে চৌবাচ্চাটা খালি হয়ে গেল বা একটা রুম খালি হয়ে গেল। তো এতক্ষণ ওই 50 জনের চাপে যাদের মধ্যে আত্মার সম্পর্ক ছিল, পাশাপাশি ছিল, তারা নিরাপদ দূরত্বে চলে গেল। এরপরে তারা বলল যে না, এই জায়গা আমার, ওই জায়গা তোমার। ওই 50 জন যারা চলে গেছে তাদের জায়গার সম্পত্তি, মানে তাদের স্থানটি দখল করার জন্য তখন আগের যে 50 জন কাঁধে কাঁধ মিলিয়ে ছিল, তাদের মধ্যে নতুন যে বিরোধ তৈরি হয়ে গেল। এই বিরোধের ফলে এখন বিএনপি জামাতের বিরোধ, জামাত এনসিপির বিরোধ, এনসিপি জামাতের বিরোধ, এনসিপি বিএনপির বিরোধ, সেনাবাহিনীর সঙ্গে যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্ব, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টাদের দূরত্ব, উপদেষ্টা বনাম উপদেষ্টাদের মধ্যে দূরত্ব, প্রশাসনের সঙ্গে দূরত্ব, সব মিলিয়ে এরকম একটা ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়েছে যে কেউ কাউকে 2 টাকা দিয়ে বিশ্বাস করতে পারছে না। আর এই অবিশ্বাসের কারণে মনের মধ্যে যে আতঙ্ক তৈরি হচ্ছে, ভয় তৈরি হচ্ছে, সেই ভয় থেকেই এনসিপির মুখ দিয়ে যেটা বলা হচ্ছে যে একটি সামরিক শাসন অবশ্যম্ভাবী এবং আসতে পারে। এবং আপনি সবসময় দেখবেন যে জম মেরে টানে। একবার যখন মানুষের মুখ দিয়ে কোনো কথা বের হয়ে যায়, বিশেষ করে যারা ক্ষমতাধর, যারা ক্ষমতার চেয়ারে বসে, সে যদি স্বপ্ন দেখে যে তার চেয়ার চলে গেছে, ওই স্বপ্নর যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তো এনসিপি এখন ড্রাইভিং সিটে রয়েছে, হাসনাত সার্জিসরা গত 1 বছর যাবৎ দেশ চালাচ্ছে। কাজেই তাদের মধ্যে যদি আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়, তাদের মধ্যে যদি ভয় এবং আতঙ্ক দেখা দেয়, তাহলে ওটি অ্যাভয়েড করার কোনো কারণ নেই। তো কাজেই এই যে আরেকটি 11 বা আরেকটি সামরিক শাসনের যে আতঙ্ক অনুভব করছেন এনসিপি, ঠিক সেই আতঙ্ক কিন্তু বিএনপিও অনুভব করছে। এবং বিএনপির যারা লোকজন, তারা ইতিমধ্যে নানা রকম কথাবার্তা বলছে। জামাতের লোকজনও কিন্তু স্বস্তিতে নেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একটা সেফ এক্সিটের জন্য তিনি সব কিছু করতে এই মুহূর্তে রাজি, কিন্তু কোনো অবস্থাতেই একটার সঙ্গে আরেকটা মিলন ঘটানো যাচ্ছে না, অর্থাৎ আংটা লাগানো যাচ্ছে না। শিকল যেভাবে একটার সঙ্গে আরেকটা লাগানো থাকে, ওই জিনিসটি এখন বর্তমান যারা আছেন রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডার আছে, তাদের সাথে করা যাচ্ছে না। বিকজ যে শূন্যতাটা এটা খুব বেশি, 50% লোক তারা সব কিছু থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে। আর এই 50%-এর মধ্যে আওয়ামী লীগের যে সকল ক্যাডার রয়েছে, অর্থবিত্ত সম্পদের যারা মালিক রয়েছে, তারা সর্বশক্তি নিয়োগ করে এই বর্তমান সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে। ফলে যারা এই বিপ্লবের অগ্রনায়ক, এই বিপ্লবের মহানায়ক, যারা এই ধরনের একটি পরিবর্তন যারা সম্পন্ন করেছেন অত্যন্ত সফলভাবে, এখন তাদের অনেকের মধ্যেই আর্তচিৎকার লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা যে কথাগুলো ইদানিং বলছেন, সে কথাগুলো আজ থেকে 6-7 মাস আগে কল্পনাই করা যেত না। আমি মনে করি যে এখনও যে সময় আছে, যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি, নিজেদের মধ্যে দূরত্ব দূর করতে পারি এবং রিয়ালিটি যেটা বাস্তবতা রয়েছে, রাজনীতির ময়দানের যে বাস্তবতা রয়েছে, সেই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা একটা সমঝোতামূলক রাজনীতি শুরু করতে পারি এবং জেদাজেদি না করি, তাহলে হয়তো এনসিপি যে ভয় পাচ্ছে সামরিক শাসনের, সেটি আদালতের গুম কমিশনের যে সে বলছে যে আমরা ডিজিএফ কে জিজ্ঞেস করছি যে সিটিআইবির ডাইরেক্টররা কে ছিল, এটার নাকি অনার বোর্ড নাই, এই জন্য জানে না কে ছিল, ওখানে ডাক্তার কে ছিল জানে না, কোনো কিছু জানে না। চিত্রা লিখিত হবে এটার অ্যান্সার দিছে, মানে দে আর দ্যাট কনফিডেন্ট যে এই আইসিটি আদালতকে কোনো ইনফরমেশন না দিলেও চলবে, তারা এখন পর্যন্ত কিছুই দেয় নাই। এই যে আইসিটি এই যে এদের সাথে যে কথাবার্তা বলছে, এখন তো কবিরই কিছু বলছে। এবং আপনারা জেনারেল আকবরও দেখছেন যে কিছু কিছু তথ্য সে দিছে, জাস্ট যেটুকু দিলে সে নিজে সেভ করা যায়। পরে যখন বুঝলো সে নিজে সেভ হবে না, সে ইন্ডিয়াতে পালাই গেছে। এবং জেনারেল ওয়াকার কবিরকে একই বিল্ডিং এ রেখেছে কলকাতাতে, যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এখন হচ্ছে এটা করার কারণ হচ্ছে দেশে একটা অরাজকতা তৈরি করা, এবং সেনাবাহিনীর ভিতরে যে সেনাবাহিনীর অফিসার গুলা যখন আরো 150-200 জনের লোক না বলবে, এই জানিয়ে কিন্তু মানে আমি যেটা জানি যে চিফ প্রসিকিউটর তাজুল, হি ইজ এ ভেরি কনফিডেন্ট গাই, ভেরি স্ট্রং গাই, এবং যারা করতেছে তারা খুব স্ট্রংলি কাজ করতেছে। অনেক বাধা বিপত্তির ইয়াতে কথা হচ্ছে, আমি তার সাথে কয়েকবার কথা বলেছি। হি ইজ এ ভেরি স্ট্রং ম্যান, ভেরি স্ট্রং ম্যান। বাট কথা হচ্ছে, তাকে কি প্রফেসর ইউনূস সাপোর্ট দিচ্ছে? আই ডোন্ট নো, আমার মনে হচ্ছে যে দিচ্ছে না, আমার মনে হচ্ছে দিচ্ছে না। সবাই
একটা জিনিস বুঝেন যে একটা সেনাবাহিনীর আগে 5 এখন 6 সার্ভিং জেনারেল 6 ইন্ডিয়াতে পালায় গেল। সেনাবাহিনীর ভাবমূর্তি ঠিক আছে, জেনারেল ওয়াকার হচ্ছে হিরো। আর ইউ ডাম? যে সমস্ত রিটায়ার্ড অফিসাররা এখনো জেনারেল ওয়াকারের স্তুতি বাক্য বলে করেন, ইউ আর এ ডাম শিট। যে একটা সেনাবাহিনীর 5 জন জেনারেল পালায় গেল সার্ভিং থাকা অবস্থায় আর্মি কাস্টাডি থেকে, তবুও ভাবমূর্তি উজ্জ্বল। জেনারেল ওয়াকার একদম কি আগস্টের বীর। আমি অবাক হয়ে গেলাম, সাম ক্রেডিবল অফিসার এই সমস্ত জিনিস শেয়ার করতেছে। আর যারা আমাকে আমার বিভিন্ন স্টেটাস করে, তারা ওই যে শেখ হাসিনার আমলে আমাকে ইনবক্সে ফোন কইরা, মুস্তাফিজ গুড, ভেরি গুড, তুমি সত্যটা তুলে দিতেছ। তাদের একই জিনিস, একইভাবে তারা শেখ হাসিনাকে যেভাবে ভয় পাইতো, এখন জেনারেল ওয়াকারকে ভয় পাচ্ছে। আপনারা সেনাবাহিনীতে কেন ঢুকছিলেন? গিয়া এত শিক্ষিত লোক, কলেজের প্রফেসর হইতেন, গিয়া অন্য জায়গায় ঢুকছেন, সেনাবাহিনীতে কেন ঢুকছেন? আমাকে ফোন কইরা যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, আপনি ওই জায়গায় গিয়ে 2টা কথা লিখতে পারেন না। এনিওয়ে, আমার যে বক্তব্য ছিল এটাই। এখন এটা থেকে উত্তরণের পথ অ্যাকচুয়ালি যারা এটা নিয়ে গবেষণা করে, সামাজিক যেভাবে গবেষণা করে, তাদেরকে এই জিনিসটা আনতে হবে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এই যে গত 16 বছরে প্রতিটা সেক্টরের লোকজন ইন্ডিয়াতে পাঠায়া, ইভেন আমি আজকে গতকাল একটা নতুন জিনিস জানলাম, পলক প্রজেক্ট নিয়ে আসতো। ওই যে বিভিন্ন ধরনের, ওই যে একবার দেখছিলেন না কনক সারোয়ারের, মানে তাকে চাঁদাবাজির মামলায় ফাঁসানোর জন্য একটা অডিও বানাইছিল। এই ধরনের জিনিস বানানোর বিভিন্ন জিনিস নিয়ে আসে। কি করে জানেন? তারা এইটা প্রসেস করতো MISTর ল্যাবে। MISTর যে ল্যাব আছে ওখানে করতো। কইরা বিল বানাইতে হচ্ছে বনানীর একটা আওয়ামী লীগের পান্ডাদের অফিস আছে না, গিয়ে ওখানে টাকাটা ভাগাভাগি করে নিয়ে দিত। আহারে এখন বুঝতেছি কি, আপনি অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয়, এই সামনের নির্বাচন যদি হয়, ভারত যেটা চাবে সেই অনুযায়ী হবে। আর ভারত আমাদের ভালো কিছু চাবে না, এটা ভালো মতো জানেন। আমার কথা হচ্ছে, জেনারেল ওয়াকার, ওনাকে বলবো আপনি জাস্ট রিজাইন করে চলে যান। আদারওয়াইজ শেষ পর্যন্ত আপনাকে আদালতে যাইতে হবে। আপনি তো আমেরিকা আসার প্ল্যান করতেছেন জানি, কিন্তু আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সাথে আমার কথা হয়েছে যে যারা ওই দেশ থেকে মানবতা বিরোধী অপরাধ করে আসবে এখানে, যখন এটা একটা কোর্ট অর্ডার লাগবে, আদালতে হয়তো টাইম লাগবে, কিন্তু আইসা কোথাও শান্তিতে থাকতে পারবেন না। কুইট করেন। শেষ পর্যন্ত আপনারা জিততে পারবেন না। যারা এই ফাইটটা করতেছে তাদের ফাইটটা ডিফিকাল্ট করতে পারবেন, আমার নামে প্রোপাগান্ডা করতে পারবেন, বাট আমার থেকে তো বড় বড় প্রোপাগান্ডা হয়েছে শেখ হাসিনার আমলে, ওইটাই কেয়ার করি নাই। জেনারেল ওয়াকার এখন যতই এই ইয়াগুলো নেক, যতই প্রিভেন্টিভ মেজার গুলো নেক, উনি বিভিন্ন জায়গায় সিকিউরিটি বাড়াইছে, তার সিকিউরিটি বাড়াইছে, সবকিছু করছে, কোনো লাভ হবে না। কারণ এইটা নিয়ে, এই পার্টিকুলার 16 জন অফিসার, সার্ভিং অফিসারের এটা নিয়ে একমাত্র ফিউ অফিসার্স তারা চাচ্ছে এটাকে গো ধরতে, কারণ তারা জানে এটা এক্সপোজ হলে তারা ফার্দার এফেক্টেড হবে। এখনো যারা এফেক্টেড হয় নাই, ফার্দার এফেক্টেড হবে। সো আর জুনিয়র অফিসার যারা আছে তারা চায় যে আমরা কেন এই হেডেকটা নিতেছি। অ্যাকর্ডিং টু ল দে আর নো মোর ইন সার্ভিস। যে লটা নতুন ভাবে পাস হয়েছে এটা আপনারা সবাই জানেন, যে সে নির্বাচন করতে পারবে না এবং সরকারি চাকরি থাকলে চাকরি থাকবে না। এই লটা আমি পরবর্তীতে আন্দোলন করবো এই লটা বাদ দেওয়ার জন্য, কিন্তু বর্তমানের জন্য এটা ঠিক আছে, বিকজ অফ জেনারেল ওয়াকারের নাফরমানি। এখন এই অফিসার গুলাকে সেভ করার জন্য পুরা আর্মিকে লোকজন ব্লেম দিতেছে। ফেসবুক খুলেন, যারা সেনাবাহিনীর অফিসার সৈনিক আছে, এই বদনামটা সবাই নিতেছে। আর জেনারেল ওয়াকার প্রোপাগান্ডা করতেছে আমরা বিদেশে থাইকা আর্মির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি, আর জেনারেল সার্ভিং অফিসার তার আন্ডারে পালায় গেছে ইন্ডিয়াতে, শত্রু দেশে, এটাতে কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই, তারা একটা স্টেটমেন্ট ওখানে দেয় নাই। একটা জিনিস তো ভুলেই গেছিলাম,
অ্যাডজুটেন্ট জেনারেল জেনারেল হাকিম খুব সুন্দরভাবে স্মার্টলি ব্রিফিং দিল যে তারা কিছুই জানতেন না, ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে জেনে উনি দিতেছেন। একটা নিউজ তো বাইরে হয়ে গেছে যে সেনাবাহিনী কবে, উনি 11 তারিখে দিচ্ছেন, 9 তারিখে উনি ওই চিঠি রিসিভ করেছেন। এটা তো আমি আগেই বলছি, বাট এখন প্রুফ সহ আসছে। আপনি চিন্তা করেন, একটা দেশের সেনাবাহিনীর একজন অ্যাডজুটেন্ট জেনারেল ইজ লাইং অন ন্যাশনাল টিভি, ন্যাশনাল মিডিয়া। সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে আমরা, কিছু ডিজিএফ এর বোর্ড এটা প্রচার করতেছে। আমাদের মধ্যে দেশপ্রেম বলতে কিছু নাই। চিন্তা করে দেখেন যে ডিজিএফআই লোকজন নিজেই আগুনটা লাগাইছে। এটার জন্য আপনাকে আইনস্টাইন হইতে হবে না, 1.5 ঘন্টা ধরে আগুনটা বাড়তে দিছে, ফায়ার ফাইটারকে ঢুকতে দেয় নাই। আপনার তো আর কোনো প্রুফের দরকার নাই। বাট এটা কেন হয়েছে? এগেইন আমরা যতই শেখ হাসিনারে দোষী যে কোনো তদন্তের হয় না, বিচার হয় না, কেন সচিবালয়ে যে আগুনটা লাগলো একসাথে, 2 দিকে একসাথে। রয়টারের সাম্প্রতিক ইতিহাস এই প্রথম 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনার সাক্ষাৎকারটি তারা ফেসবুকে 2 বার আপলোড করেছে। এবং আপনি যদি রয়টারের ফেসবুকে যান, যে কোনো নিউজের পেছনে নিচে দেখবেন যে লাইক আছে 1-2 হাজার লাইক আছে, শেয়ার কমেন্টস আছে হয়তো 10-12টা। শেখ হাসিনার এই নিউজের নিচে 1,51,000 রিয়াকশন ওখানে দেখা দিয়েছে। অধিকাংশ আবার পজিটিভ রিয়াকশন, লাভ, লাইক, এই ধরনের রিয়াকশন। এটা রয়টারের ফেসবুকের জন্য একটা এক্সেপশনাল এক্সপেরিয়েন্স। আমি জানি না এটা আমাদের ডাস্টবিন শফিক জেনেছেন কিনা। তিনি এই খবরটা পেলে হয়তো দেখা গেল যে রয়টারের বাংলাদেশ প্রতিনিধি আছে কিনা জানি না, যদি না থাকে তাহলে অন্তত সাউথ এশিয়ান প্রতিনিধির বিরুদ্ধে আবার মামলা না করে দেন। তিনি গতকাল, এই ডাস্টবিন শফিক ডক্টর ইউনূসের প্রেস সচিব, তিনি গতকাল যেটা করেছেন, গতকাল তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকরা তাকে এই ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি ইন্টারভিউটা পড়ে মন্তব্য করবেন। তবে তিনি সাংবাদিকদের স্মরণ করিয়ে দিয়েছেন যে যারা তার ইন্টারভিউ গ্রহণ করেন তারা যেন কনটেক্সটটা মনে রাখেন। তার মানে এই যে ধরেন রয়টারের সাংবাদিক, ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক, এএফপির সাংবাদিক, এদের ডাস্টবিন শফিকের কাছ থেকে লেসন নিতে হবে। মানে সাক্ষাৎকার নেওয়ার আগে কি মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে না, এগুলো ডাস্টবিন শফিকের কাছ থেকে নিতে হবে। তবে ইন্টারেস্টিং হলো, তিনি বলেছেন তিনি সাক্ষাৎকারটি পড়ে দেখবেন। কেন? বাংলাদেশে না এটা নিষিদ্ধ? বাংলাদেশে শেখ হাসিনার সাক্ষাৎকার নিষিদ্ধ, তো আপনি কেন পড়বেন? নিষিদ্ধ জিনিস আপনার পড়তে ভালো লাগে? আবার বলছেন যারা বাংলাদেশে এই সাক্ষাৎকার প্রচারিত করবে তাদের আইনের আওতায় আনবে। বাংলাদেশে এমন কেউ আছে যে এই সাক্ষাৎকারটি পড়তে চায় এবং পড়তে পারেনি? আপনি কি আটকাতে পেরেছেন? আমরা তো, আমার যতদূর ধারণা, মানুষ আজকাল আর মেইন মিডিয়ার উপরে খবরের জন্য নির্ভর করে না। এমনকি আমার এই যে ইউটিউব, সামান্য একটা চ্যানেল যেখানে 1 লাখ সাবস্ক্রাইবারও নেই। যাই হোক, যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে একটু সাবস্ক্রাইব করবেন। তো আমাদের উপরে যতটা নির্ভর করে মানুষ সংবাদের জন্য, ডাস্টবিন শফিকের সমগ্র জাতীয় মিডিয়ার উপরে অতখানি নির্ভরতা আজকাল আর সাধারণ মানুষের নেই। এইটা নিশ্চয়ই ডাস্টবিন শফিক জানেন। কিন্তু ডাস্টবিন শফিক, আপনাদের কি মনে হয় না যে শেখ হাসিনার এই সাক্ষাৎকার নিয়ে সে একটু ওভার রিয়াক্ট করেছে? আমি কিন্তু, আমার একটু সন্দেহ হচ্ছিল যে শেখ হাসিনা একটু সাক্ষাৎকার দিয়েছেন। টু বি ভেরি অনেস্ট, শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস বা এই লেভেলের প্রায় অধিকাংশ মিডিয়াই কিন্তু বিভিন্ন সময়ে ইন্টারেস্ট শো করেছে, কিন্তু নেত্রী ইন্টারন্যাশনাল মিডিয়ায় মুখ খুলতে চাননি। তিনি যখন প্রয়োজন মনে করেছেন তিনি এই যে ইমেলের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, যেটাকে আমরা সাক্ষাৎকার বলছি। তো তিনি সময় মতো সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সাক্ষাৎকার দেবেন, ইন্টারন্যাশনাল মিডিয়া তার সাক্ষাৎকার প্রকাশ করবে। এখানে তো ডাস্টবিন শফিকের কোনো নিয়ন্ত্রণ নেই। সে যতই লাফালাফি করুক, সে কি আসলে এটা কন্ট্রোল করতে পারবে? কিন্তু সে কেন লাফালাফি করেছে আমার একটু কিন্তু সন্দেহ হচ্ছিল যে এত তো রিয়াক্ট করার কথা না, কারণ সেও একটা বিদেশি সংবাদ সংস্থার বাংলাদেশে
প্রতিনিধি ছিল বা বাংলাদেশ অফিসে কাজ করেছে। আমি যেহেতু আমার সন্দেহ হয়েছে, আমি কিন্তু একদম পেছনে লেগেছিলাম যে ঘটনা কি, বস এত ওভার রিয়াক্ট করলেন, ডাস্টবিন মুখ খুললেই আবর্জনা দুর্গন্ধ বেরোয়। যাই হোক, আজকে সেই খবরটা পেলাম এবং আপনাদের ক্যালকুলেটর লাগবে না, 2 এ 4 হয়, এটা আপনারা মৌখিকভাবেই মিলিয়ে নিতে পারবেন। এই ডাস্টবিন শফিক ডক্টর ইউনূসকে কনভিন্স করেছে যে শেখ হাসিনা এই সাক্ষাৎকারের মাধ্যমে পৃথিবীব্যাপী ব্যাপক একটা কাভারেজ পেয়েছে, সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা চালাতে হবে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে নেতিবাচক প্রচারণা চালাতে হবে। ল্যাঙ্গুয়েজটা অনেকটা এরকম ছিল। তাহলে নেতিবাচক প্রচারণা চালাতে হলে কি করতে হবে? ফান্ড লাগবে, ফান্ড। আমি নিশ্চিত হয়ে বলছি, আমার সূত্র নিশ্চিত করেছে যে আজকে প্রধান উপদেষ্টা তার ঐচ্ছিক তহবিল থেকে 18 কোটি টাকা মঞ্জুর করেছেন প্রেস উইংকে। এই 18 কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা, বাংলাদেশের মানুষের টাকা। এই 18 কোটি টাকা ব্যয় হবে আন্তর্জাতিক ক্ষেত্রে, পৃথিবীতে, বিশ্বের নানান দেশে শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর জন্য। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাবেন, কিভাবে চালাবেন, কাদের মাধ্যমে চালাবেন, টাকাটা কিভাবে ব্যয় হবে, এই টাকাটা আদৌ কি বরাদ্দ দেওয়া ঠিক হয়েছিল কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আপনি করতে পারবেন না। এই 18 কোটি টাকার একটা বড় অংশ লুটপাট হবে এবং এই লুটপাটের ক্ষেত্র তৈরি করার জন্যই এই ডাস্টবিন শফিকের এত রিয়াকশন, এত লাফালাফি। এবার আপনারা বুঝতে পারলেন তো কাহিনীটা কি? এই 18 কোটি টাকার এখন হরিলুট হবে, আর আপনারা হয়তো বিদেশি 2-3টা মিডিয়ায় দেখবেন যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী বিরোধী রাজনীতিকরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টায় মেতে উঠেছেন। ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে। সেই 1949 সালের 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই অতিক্রম করে আওয়ামী লীগ কিন্তু আজকের এ পর্যায়ে এসে পৌঁছেছে। বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সবকিছুই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। সেটা ভাষা আন্দোলন বলুন, সামরিক শাসন বিরোধী আন্দোলন বলুন, বাঙালির স্বাধিকারের আন্দোলন বলুন, 62-র শিক্ষা কমিশন আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, আজকের আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, সবই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। তবে খেসারও তো আওয়ামী লীগকে কম দিতে হয়নি। অনেক চড়াই উতরাইয়ের ভিতর থেকে আওয়ামী লীগ এসেছে। আওয়ামী লীগকে যারা বিনাশ করতে চেয়েছে, তাকিয়ে দেখুন সেই মুসলিম লীগ এখন কোথায়। দেশ স্বাধীনের পরে জাসদ উগ্র রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগকে বিনাশ করার জন্য, কোথায়? একটি বাম রাজনৈতিক দল, তারা আওয়ামী লীগের নেতাদের শ্রেণীশত্রু খতমের নামে নির্মমভাবে হত্যা করা শুরু করেছিল। চাইনিজপন্থী কট্টর সেই রাজনৈতিক দল এবং রাজনৈতিক অনুসারীরা তারা কোথায় এখন? বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনিরা দাম্ভিকতার সঙ্গে বলেছিল সব শেষ, পারেনি। 21 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে রেখে আওয়ামী লীগকে দমন, নিপীড়ন, নির্যাতন যা কিছু করার সবই করেছে। সফল হতে পেরেছে? পারেনি। তাদের দাম্ভিকতা চূর্ণ হয়ে গেছে। শেখ হাসিনাকে অন্তত 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা। সফল হয়েছে? না, হতে পারেনি। আওয়ামী লীগকে ভেঙে মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আলাদা আওয়ামী লীগ হয়েছিল, টিকতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বাকশাল করে আওয়ামী লীগের পাল্টা দল করে আওয়ামী লীগকে বিনাশের চেষ্টা চলেছিল। সফল হয়েছে? হয়নি। হেভিওয়েট নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সারা দেশের মানুষ মনে করেছিল এইবার বোধহয় আওয়ামী লীগকে শেষ করে ফেলল গণফোরাম করে। পেরেছে? পারেনি। এখন খুঁজে পাওয়া যায় না। মাহমুদুর রহমান মান্না সহ আওয়ামী লীগের অনেক নেতারা বিভিন্ন জায়গায় চলে গেছে। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের জায়গায় আছে। আওয়ামী লীগ একটি গতানুগতিক রাজনৈতিক দল না।
একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, একটা অবিনাশী সত্তায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো অবস্থায় পৌঁছেছে, ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ায়। আওয়ামী লীগের নেতা একজন না, আওয়ামী লীগের প্রতিটি কর্মী আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগের প্রতিটি কর্মীর আদর্শ বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, শেখ হাসিনার প্রতি আস্থা। এটাকে শেষ করা যায় না, চেষ্টা করে দেখতে পারেন। কি করবেন? মৃত্যুদণ্ড দিবেন, অন্য কিছু দিবেন, দিতে পারেন, এতে লাভ হয় না। বঙ্গবন্ধুকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানের কারাগারে। শেখ হাসিনাকে তো বিনাশ করার জন্য 111-এ সাজানো ক্যাঙ্গারু কোর্ট থেকে জাজমেন্ট করাবার চেষ্টা করা হয়েছিল, সফল হয়নি। বানোয়াট অভিযোগের কাহিনী তৈরি করে শেখ হাসিনাকে দণ্ডিত করার সর্বোচ্চ চেষ্টা করে দেখতে পারেন, সফল হবে না। যারা এই চেষ্টায় রত আছেন তারা একবার হিসাব করবেন, বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে আপনারা কজন? আর শেখ হাসিনাকে যারা ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে, যারা শেখ হাসিনার প্রতি আস্থা, যারা বঙ্গবন্ধুর প্রতি আস্থা, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, তাদের সংখ্যা কত? চাইলেই হয় না। আওয়ামী লীগ অবিনাশী সত্তা। আওয়ামী লীগকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে, ইতিহাস বলে তারাই ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে। এই যে ইউনূসের তৈরি করা দলের নেতারা চিৎকার করে বলতো আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে, এখন যারা বলেছে তারাই অপ্রাসঙ্গিক। খোঁজ নাই তাদের, মাইক্রোস্কোপ দিয়ে, সোডিয়াম লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ বাংলার ঘরে ঘরে, গ্রামে, শহরে, নগরে, প্রান্তরে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ সবার মাঝে আওয়ামী লীগ আছে। বরং একটা বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় মানুষ আবার পরীক্ষা করতে পেরেছে যে তার আশ্রয়স্থল কারা, কার কাছে তাদের নির্ভরতা, কে তাদের কথা শুনতে পারে, কে তাদের দুঃখ বোঝে, কে তাদের দায়িত্ব নিতে পারে। সেটা আওয়ামী লীগ, সেটা শেখ হাসিনা। আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টা যারা করবে, ইতিহাস বলে তারাই বিনাশ হয়ে যায়। এখনো যারা চেষ্টা করছেন, আমার শঙ্কা এবং অতীত থেকে অভিজ্ঞতা, তারা বিনাশ হয়ে যাবেন। আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়ে নিজেরাই বিনাশ হয়ে যাবে। অনেক তত্ত্বকথা, অনেক তাত্ত্বিকতা অনেকের শুনেছি, দেশ স্বাধীনের পূর্বে, দেশ স্বাধীনের পরে। তাদের তত্ত্বকথা, স্টোরি, গুদামি সীমাবদ্ধ রয়েছে। তত্ত্বকথা না বলা শেখ মুজিব মানুষের হৃদয়কে জয় করতে পেরেছিল। তিনি মানুষকে বুঝতে পেরেছিলেন, মানুষকে স্টাডি করতে পেরেছিলেন। শেখ হাসিনাও তাই। সে কারণে মানুষের কষ্ট, দুঃখ, বেদনা বুঝে তারা মানুষের যা দরকার সেটা তারা করেছেন। ফলে আওয়ামী লীগকে বিনাশ করতে চেষ্টা করে ব্যর্থ হবেন। আওয়ামী লীগের নেতৃত্বকে বিনাশ করে সবকিছু গভীরভাবে করছেন। কেননা আপনারা যারা বাংলা ভাষাভাষী, পৃথিবীর যেখানেই বসবাস করেন, বাংলা ভাষা, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, এদেরকে নিয়ে আপনাদের মধ্যে অবশ্যই একটা চিন্তা কাজ করে, একটা টেনশন কাজ করে এবং একটা মমতা, ভালোবাসা কাজ করে। এই বাঙালির হাজার বছরের ইতিহাসে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, সবচেয়ে কঠিন একটা সময় অতিক্রম করছে এখন। কারণ বাংলাদেশটিকে যারা বলৎকার করেছে তারা হচ্ছে নতুন প্রজন্মের কিছু বকে যাওয়া ছেলে, যারা দেশ বোঝে না, যারা সংবিধান বোঝে না, যারা আইন বোঝে না, যারা নীতি বোঝে না, যারা শাস্ত্র বোঝে না, যারা শুধু বোঝে মানুষকে পিটিয়ে, মানুষকে মেরে কিভাবে টাকা পয়সা, ক্ষমতা ব্যবহার করে নিজের পেট ফোলানো যায়। আপনারা যদি দেখেন, এই নাহিদ থেকে, সারজিস থেকে শুরু করে তাদের দুইটা ছবি আপনারা নেন। একটা ছবি হলো 5 অগাস্টের আগে 2024 সালের, আর আজকের একটা ছবি নেন। ছবি নিলে দেখবেন এগুলা সব, মনে করেন যে এই একটা বছর তো তাদের শ্রম অনেক বেশি হওয়ার কথা, একটা নতুন সিস্টেম তারা চালু করতে চাচ্ছে, দেশটাকে একটা নতুন ধারা নিয়ে যেতে চাচ্ছে। তাহলে তারা রাত দিন ভরে কাজ করার কথা,
তাদের পেট শুকিয়ে যাওয়ার কথা, শরীরের মাংস 3 কেজি কমে যাওয়ার কথা। আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকের শরীরের ওজন 5 কেজি, 6 কেজি, 7 কেজি, 8 কেজি, 10 কেজি করে বেড়ে গেছে। তার মানেটা আপনারা বুঝতে পারছেন। কোরআনে হাদিসে আছে যারা সুদী হয়, গোশখোর হয়, তাদের পেট বেড়ে যায়। তাদের অবস্থাটা কিন্তু তাই হয়েছে। এক, দ্বিতীয় যে কথাটি আসলে বলতে চেয়েছি আজকে, সে বিষয়টি হচ্ছে বিএনপি আজকে একটি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন না, বিএনপি একটি তার সর্বোচ্চ যে কমিটি, যেটাকে বলে স্থায়ী কমিটি, স্থায়ী কমিটির মিটিংয়ে একটি কথা জোর দিয়ে বলেছে। সেই কথাটি কি? যে আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে ব্যান করা হোক সেটা চাই না, সমর্থন করি না। এই যে ঠেলাটা, কদিন আগে না আওয়ামী লীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করলো, ফখরুল সাহেব কি বললেন? আমি আজকে জীবনে সবচেয়ে বেশি খুশি, মানে যখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করছে উনি খুশি, আর আজকে উনি খুশি না। এর কারণটা কি একটু ব্যাখ্যা করব আপনাদেরকে। তারপর আমাদের সেনাপ্রধান প্রেসিডেন্টের কাছে গেলেন। প্রথমে গেলেন কার কাছে? চিফ জাস্টিসের কাছে। চিফ জাস্টিসের কাছ থেকে এসে গেলেন কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। ইউনূসের কাছ থেকে এসে গেলেন কার কাছে? বাংলাদেশের সত্যিকারের বৈধ প্রেসিডেন্টের কাছে। এই 3 জন মানুষের কাছে যখন তিনি দেখা করলেন, তখন নানান পত্রিকায়, নানান নিউজে, নানান অনলাইন পোর্টালে, ইউটিউবে নানান গুঞ্জন ডালপালা মেলছে। আসলে এইসব গুঞ্জনের মধ্যে সত্যিটা খুঁজে বের করা সবসময় কঠিন হয়ে দাঁড়ায়। মূল কথাটা হচ্ছে সেনাপ্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছেন যে আপনি তো একটা সার্বভৌম রাষ্ট্রের সেনাপ্রধান, এখন দেশে যে চিফ জাস্টিস আছে উনাকেও অবৈধভাবে তারা নিয়োগ দিচ্ছে, সুতরাং তাদের সরকার যেহেতু অবৈধ, তাদের নিয়োগটিও অবৈধ। এক, ডক্টর ইউনূস একটি অবৈধ সরকারের প্রধান, যেই সরকারটি কনস্টিটিউশনাল কোনো গ্যারান্টি নেই। পৃথিবীর যে কোনো দেশ এই সরকারের সাথে যেই সব চুক্তি করবে, কর্মকাণ্ড করবে, সেগুলো বাতিল বলিয়া গণ্য হইবে। একমাত্র প্রতিষ্ঠান প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টই বাংলাদেশের বৈধ আইন অনুসারে সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট। তাই তারা আমেরিকার সাথে যখন ভারতের একটা কনফ্রন্টেশন যায়, ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 5টি ফোন কল রিফিউজ করেছেন। তার মানে বলেছেন যে তোমাদেরকে না হইলেও আমরা চলবো, আমরা দেখব দক্ষিণ পূর্ব এশিয়াতে তুমি কি করে ঢুকো। তুমি বাংলাদেশ দিয়ে ঢুকতে চাচ্ছ তো? চায়না, ইন্ডিয়া এবং রাশিয়া এক হয়ে গেছে এক্ষেত্রে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আমেরিকাকে ঢুকতে দিব না। আর আমেরিকার দালাল যে ইউনূস, এই ইউনূসকে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন। প্রধান সেনাপতি গতবারে বক্তৃতায় কি বলেছিলেন? যে দেশের সার্বভৌমত্ব, আমি আপনাদেরকে সতর্ক করছি, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে। বলেনি দেশে এনার্কি হবে, বিশৃঙ্খলা হবে, বলেছে সার্বভৌমত্ব চলে যাবে। সার্বভৌমত্ব কখন যায় আপনারা বুঝতে পারছেন? ভারতে বলে দিয়েছে, ভারতের অথরিটি বলে দিয়েছে যে আমেরিকার সাথে দহরম মহরম করে আপনারা বঙ্গোপসাগর দেওয়া, কক্সবাজারে দেওয়া এবং ওই যে মিয়ানমারের সাথে একটি করিডোর দেওয়া, এইসব সব কিছু থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। এক, দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তা না হলে বাংলাদেশে যে মৌলবাদ, যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এটা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করবে। তিন হচ্ছে আমেরিকার তাবেদার, যেই সব আমেরিকার টাকা খেয়ে জামাত, এনসিপি এবং ডক্টর ইউনূস গং যে আকাম কুকাম বাংলাদেশে চালাচ্ছে, মানুষকে যেভাবে হত্যা, নির্যাতন, দর্শন করছে, এতে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে। এই ইস্যুগুলি ভারতের উচ্চ পর্যায় থেকে আমাদের সেনাপ্রধানকে বলে দেওয়া হয়েছে, তিনি সেটি কনভে করেছেন। কনভে করে যেই সব জায়গাগুলো কনস্টিটিউশন পজিশন, তাদের কাছে গিয়ে খবরটি বলেছেন। এখন এই খবর পাওয়ার পর এই খবরটি আবার বিএনপির কাছেও ডিপ্লোম্যাটিকভাবে কনভে করা হয়েছে। বিএনপিকে বলা হয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে ব্যান, জাতীয় পার্টিকে ব্যান, 14 দলকে ব্যান্ড, এই মবের দাবিকে সমর্থন করে যদি কোনোভাবে এই ম্যানিপুলেটেড ক্ষমতায় আসার চেষ্টা করেন, তাহলে আপনাদের আয়ু হবে কচু পাতার পানির মতো, ক্ষমতায় যেতে পারবেন, ক্ষমতার স্বাদ আপনারা পাবেন না। এই কথা শোনার পর বিএনপিরও একটু পায়ের নিচের মাটিটা কেঁপে উঠছে। কি বলে
ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র, যাদের সাথে এখন চীন জয়েন করেছে, যাদের সাথে রাশিয়া জয়েন করেছে, আজকে যদি ভারতের কথা মতো যদি স্টেটমেন্ট আমরা না দেই, ভারতের কথাকে যদি অগ্রাহ্য করি, তাহলে আমাদের ভাগ্যে কি আছে নোবডি নোজ। তাড়াতাড়ি এই বিএনপি তাদের প্রেসিডিয়াম কমিটি, যেটাকে বলে স্থায়ী কমিটি, সেই কমিটি মিটিং করলে ঘোষণা দিল যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। এবং সাথে সাথে আরো একটি কথা বলেছেন যে আমরা পিআর পদ্ধতিতে যে ভোট, সেই ভোট নিয়ে আমরা নির্বাচন হতে দেব না, অর্থাৎ আমরা সেই পক্ষে নেই। তাহলে এখন ব্যাপারটা বোঝেন, এনসিপিও এখন কিন্তু সুর নরম করেছে, এনসিপিও দেখতেছে দুনিয়ার আবহাওয়া ঘুরে গেছে, এখন বিএনপির সাথে লেজ গুটিয়ে আস্তে আস্তে বিএনপির থেকে কয়টি আসন নিতে পারে সেই চিন্তায় মশগুল। তার মানেটা কি বুঝলেন? বাংলাদেশের সেনাপ্রধান সবার কাছে একটি সুস্পষ্ট মেসেজ দিয়ে দিলেন যে এই দানাই পানাই করে 1 বছর তো কাটিয়ে দিলেন, সময় আর বেশি হাতে নেই। যদি সময় আর বেশি নিতে চান তাহলে অবস্থা খুবই খারাপ হবে। তার মানে ভারতের যে অবস্থান ভৌগোলিকভাবে, আপনারা একটা জিনিস বোঝেন, আমেরিকার মতো একটা রাষ্ট্রকে ভারত তো আজ করে চলে না। তারা বলছে, রাজনাথ সিং এর বক্তৃতা আপনারা শুনেছেন, তিনি বলেছেন যে কোনো বন্ধুই চিরকাল বন্ধু আর কোনো শত্রুই চিরকাল শত্রু নয়। অর্থাৎ রাষ্ট্রের সাথে যে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক, সেই সম্পর্ক যে কোনো সময় পরিবর্তন হতে পারে। বাংলাদেশ বন্ধুপ্রতিম রাষ্ট্রের টপ লেভেলে ছিল, আর এখনো বাংলাদেশ শত্রু রাষ্ট্রের 5 নম্বর তালিকায় ভারতের। তার মানে এটা আপনি বুঝছেন, অতি অল্প সময়ে ডক্টর ইউনূস, তাকে যারা নিয়োগ করেছে তারা, এবং রাজাকাররা, জামাতেরা, আলবদরেরা পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে মন্ত্রী নিয়ে আসতেছে। মনে হয় যেন পাকিস্তানের সোনার খনি আছে, এই সোনার খনি দিয়ে বাংলাদেশ 2 তালা করে ফেলবে, 3 তালা করে ফেলবে, নাকি 7 তালাও করে ফেলে। এইরকম অবস্থায় ইন্ডিয়া দেখলো যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে তো একটা দোজক বানায় ফেলতেছে, অর্থাৎ একটা মৌলবাদের ঘাঁটি বানাচ্ছে। মোল্লারা যেখানে সেখানে যায় বিনা উজুতা আজান দেওয়া শুরু করছে। এটাকে বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্যই ভারত কিন্তু সোচ্চার হয়েছে। ভারতের যে সোচ্চার, এটা আপনারা বুঝবেন ওই সেনাবাহিনীর দৌড়টা যদি একটু দেখেন। সেনাবাহিনী কিন্তু এমন দৌড় দৌড়িয়েছে, একবার চিফ জাস্টিস, একবার প্রধান উপদেষ্টা, আরেকবার প্রেসিডেন্ট, আর বড় কোনো জায়গা নাই দেখে তারা যেতে পারেননি। এর বাইরেও বিএনপির সাথে, এনসিপির সাথে, জামাতের সাথে তাদের ফোনে বা বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর যেই অনুসিদ্ধান্ত হলো, সেটি হলো অতি শীঘ্রই জামাত আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার, নির্বাচন করে ফেলতে হবে, এবং এক্সিস্টিং পদ্ধতিতেই বাংলাদেশের সংবিধানের অধীনেই নির্বাচনটি হতে হবে। তাহলে বোঝেন, এখন জামাত বলছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না, কি না হলে পিআর পদ্ধতি না হলে। কেন বলছে দেখেন, কিছুদিন আগে একটি জরিপ হয়েছে। জরিপটি কারা করেছে? ব্র্যাক করেছে। এই ব্র্যাকের জরিপে যে জিনিসটি এসছে সেটি হলো যে বাংলাদেশে এনসিপি, বিএনপি এবং জামাত, এই এবং তাদের যে দোসর দলগুলো আছে, ইসলামিক দলগুলো আছে, তাদের পক্ষে বাংলাদেশের 100 জন ভোটারের মধ্যে মাত্র 32 জন ভোটার, আর বাকি 68 জন ভোটার বিএনপিও চায় না, জামাতও চায় না, এনসিপিও চায় না, পাকা মার্কাও চায় না, মৌলবাদী অন্যান্য যে জঙ্গি দল আছে তাদেরকেও চায় না। তাহলে কাকে চায়? আওয়ামী লীগকে চায়। তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাংলাদেশের 68% মানুষ বর্তমান ব্যবস্থা, বর্তমান আইন, বিচার, শাসন এবং সরকারের বিপক্ষে। এই সরকারটি কার? জাতীয় বিএনপির। এই সরকারটি কার? জামাতের, এনসিপির এবং ওই সরমনাইয়ের। তো এই সরকারের যে অবস্থান আজকে, এই অবস্থানের উপরে ভিত্তি করে যে জরিপটি হয়েছে, বাংলাদেশের মানুষ ক্লিয়ার জবাব দিয়েছে যে আমরা এই সরকার, এই জামাত, এই বিএনপি, এই এনসিপি কে চাই না। আমাদের দেশকে যারা ভালো চালিয়েছে এবং ভালো চালাতে পারবে, যারা এই দেশকে উন্নত করতে পারবে, মানুষের জীবন বদলাতে পারবে, সমাজ বদলাতে পারবে, মাথাপিছু আয় বৃদ্ধি করতে পারবে, শিক্ষা
ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারবে, বিদ্যুতের আলো ঘরে ঘরে দিতে পারবে, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, হেলথ বাড়াতে পারবে। আমরা তাদেরকে চাই। গত 15 বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা গরিব রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, পাকিস্তানের চাইতে 2.5 গুণ বেশি ধনী হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কার চাইতে 3 গুণ ধনী হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান, আফগানিস্তান, মায়ানমার, এদের কথা আর বললাম না। তাইলে আপনি হিসেব করে দেখেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিকে অশান্ত করার জন্য ডক্টর ইউনূস নিয়োগ করেছিলেন পিয়ার পাম, ওই আমেরিকা থেকে লবিস্ট নিয়োগ করেছিল। আপনারা জানেন আবু বক্কর মোল্লা নামে জামাতের ইউরোপীয় মুখপাত্র নামে একজন ব্যারিস্টার আছে, যার সাথে আমারও ব্যক্তিগত সখ্যতা আছে, পরিচয় আছে, এবং অসংখ্য টেলিভিশন শোতে, অন্তত 50টি টেলিভিশন শোতে তার সাথে আমি কথা বলেছি। তিনি সাম্প্রতিক একটি শোতে বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে এই ক্ষমতা থেকে নামানোর জন্য, বাংলাদেশের ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য আমেরিকার যে ফার্মটি ডক্টর ইউনূস নিজের টাকা দিয়ে নিয়োগ করছিল, ঠিক একই ফার্মকে জামাতও টাকা দিয়ে নিয়োগ করেছিল। আমি ভিডিওটি আজকে দেখলাম। তার মানে ডক্টর ইউনূস এই গ্রামীণ ব্যাংকের টাকা এখান থেকে ওখান থেকে এইভাবে ওইভাবে মানে 40টা 50টা কোম্পানি ঘুরাইয়া যেভাবে বাইর করে নেয়, ওটা নিয়ে আমেরিকাকে পিয়ার ফার্মকে দিয়েছে। ওই পিয়ার ফার্ম জামাত নিয়োগ করেছে, অর্থাৎ জামাতের পিয়ার পাম্প আর ডক্টর ইউনূসের পিয়ার পাম্প সেম কোম্পানি। তাহলে এখন তো বুঝছেন, কথায় বলে না সরে সরে খালতো ভাই, এই খালতো ভাইদের কাজ কারবারে আজকে বাংলাদেশ দর্শিত, বুলণ্ঠিত, বাংলাদেশকে আজকে আফগানিস্তান, সোমালিয়া এইরকম অবস্থায় নিয়ে গেছে। এই বাংলাদেশে বিবিসি গতকাল একটা রিপোর্ট করেছে, মহিলা বলছে যে জামাই, নিজের মেয়ের জামাই এবং ছেলে মেয়ে নিয়ে থাকে, অনেকেরই গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়াতে কাজ নাই। এখন আগে যে টাকাটা রুজি করতো 1000, এখন সেটা হয়ে গেছে 500। এটা দিয়ে এখন ডাল ভাত খায়, মাছও কিনতে পারে না, মাংস তো চোখেই দেখে না। তার মানে মানুষের লাইফের কোয়ালিটি অলরেডি ডিটেরিয়েটেড ইন বাংলাদেশ। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে বাংলাদেশ আসলেই একটা অন্ধকার গলির দিকে চলে যাচ্ছে। ভারত এখন যে উদ্যোগ নিয়েছে, ভারতের কথা হচ্ছে বাংলাদেশের মানুষের শাসন করবে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ আইনের ভিত্তিতে শাসিত হতে হবে। বাংলাদেশে মৌলবাদী আসতে পারবে না, জঙ্গি আসতে পারবে না, অনির্বাচিত সরকার আসতে পারবে না। যারা দেশের স্বার্থকে, ভারতের পেটের ভিতরের বাংলাদেশের স্বার্থকে আমেরিকার কাছে বিক্রি করে বাংলাদেশের বন্দর দিয়া দিবে, বাংলাদেশে সিপোর্ট করতে দিবে এবং বাংলাদেশের করিডোর দিয়া বার্মাকে দ্বিখণ্ডিত করবে, এইরকম অবস্থা যদি হতে যায়, তাহলে ভারত বলেছে তারা আর বরদাস্ত করবে না এবং তারা যেই কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে। ভারত যদি ব্যবস্থা নেয়, কি ব্যবস্থা নিতে পারে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু আমরা দেশপ্রেমিক মানুষ, আমরা চাই না পৃথিবীর কোনো রাষ্ট্র, সেটি ভারত হোক, পাকিস্তান হোক আর আমেরিকা হোক, বাংলাদেশে কোনো হস্তক্ষেপ করুক, আমরা এটি চাই না। বাট আজকের যে অবস্থা হয়েছে, আফগানিস্তানে এসে প্রথমে রাশিয়া, পরে আমেরিকা, পরে ব্রিটেন যেভাবে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে, সিরিয়াতে যেভাবে পুরো পৃথিবী যুদ্ধ করেছে জঙ্গিদের বিরুদ্ধে, লিবিয়াতে যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পুরো পৃথিবী, এসে ইরানে যেভাবে জঙ্গি বলে তাদেরকে আক্রমণ করা হয়েছে, এইরকম ভাবে বাংলাদেশও আক্রান্ত হোক, আমরা সেটা চাই না। তাই আজকের অনুরোধ থাকবে নতুন প্রজন্মের প্রতি, তোমরা যারা শিক্ষিত ছেলে, যারা নতুন করে রাজনীতিতে এসছো বা রাজনীতিতে আসতে চাও, এই দেশকে ভালোবাসতে হবে, এই দেশের স্বার্থকে দেখতে হবে, জঙ্গিবাদ রুখে দিতে হবে এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে সম্পর্ক নষ্ট করে আমরা যে দেশকে উন্নত করতে পারবো না, সে জিনিসটা মাথায় রাখতে হবে। মনে রাখবেন, বিএনপির কাছে মেসেজ গেছে এবং যেই যে জায়গায় মেসেজ যাওয়া দরকার সেই সব জায়গায় মেসেজ চলে গেছে। অ্যাকশন শুরু হবে, অপেক্ষা করুন। শেখ হাসিনা তার প্রথম 3টা জায়গায় এসে প্রত্যেকেই প্রথম ক্লেম করছেন। যাই হোক, সাক্ষাৎকার দিয়েছেন বিদেশি সংবাদ মাধ্যমে, খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই শুনি আজকে কথা বলতে চাই। তার এই সাক্ষাৎকারের নানা দিক নিয়ে আমি ডিটেইলড ভিডিও করব। তার এই সাক্ষাৎকার একটা ইঙ্গিত আছে, সম্ভবত একটা নতুন ধরনের বা সো কল রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারে এবং সেটা নির্বাচনের আগেই কিনা সেই আলাপটা আমরা করতে চাই। ইন্টারভিউ নিয়ে দুটো কথা একটু বলে রাখা দরকার। দুদিন আগেই যখন খালেদ মহিউদ্দিনের একটা বক্তব্যকে ঘিরে তুমুল বাকবিতণ্ডা চলছিল যে তিনি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চান, তখনও বলেছিলাম যদি বিদেশি কেউ নেয়, ইনফ্যাক্ট ভিডিও ইন্টারভিউ হয়নি, এটা লিখিত ইন্টারভিউ হয়েছে, আমি প্রায় বলি কথাটা, শেখ হাসিনা ভিডিওতে আসবেন না, কোনোভাবেই আসবেন না।
তার এখন চেহারার যে পরাজিত, বিধ্বস্ত, মৃত চেহারা, সেটা নিয়ে তিনি জনগণের সামনে আসবেন না। তিনি একটা রিটেন ইন্টারভিউ দিয়েছেন। তো আমি বলেছিলাম তার ইন্টারভিউ যদি নেওয়া হয় সেটা আমি নিশ্চয়ই দেখব, সেটা নিয়ে কথা বলবো। কথা বলছেন অনেকেও, এবং বলা দরকার। এবং আমি প্রায় বলছি যে শেখ হাসিনা কে কথা বলতে দেয়া, তার কথা শোনা, এটা নর্মালাইজেশনের ব্যাপার না। তার কর্মকাণ্ড ভবিষ্যতে কি করতে চান না চান, অন্তত কিভাবে প্রিটেন্ড করতে চান, উনি তো সত্য কথা বলেন না, তিনি নিজকে কিভাবে উপস্থাপন করতে চান, এগুলোর ভবিষ্যৎ রাজনৈতিক ইম্প্যাক্ট আছে। বাংলাদেশে এখনও আওয়ামী লীগের, এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এখনও আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার্স আছে যাদের ভোট আমি মনে করি যে আমাদের চেয়ে অনেক বেশি। তারা যদি মাঠে থাকতো তারা দ্বিতীয় প্রধান দল এখনও হতো, যদিও নির্বাচনে তেমন কিছু করার সুযোগ ছিল না। যাই হোক, শেখ হাসিনার বক্তব্যের ওই অংশটুকু নিয়ে একটু আলোচনা করি। তিনি কি বলেছেন? তিনি একটা ইন্টারভিউতে বলছেন, আমি টিবিএস থেকে পড়ছি, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে, সেটা সরকারে হোক আর বিরোধী দলে হোক, আর তার পরিবারের এর নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয়, বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। শেখ হাসিনার পরিবারের ব্যাপার না এটা, তার পরিবারের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই, প্রেসাইজলি, ক্লিয়ারলি বলেছেন। ইনফ্যাক্ট এতদিন পর্যন্ত আমাদের মনে হয়েছে তার কর্মকাণ্ড দেখে, যখন তিনি রিপিটেডলি কথা বলছেন, তাতে মনে হতে পারে যে তিনি নেতৃত্বটা হাতে ধরে রাখার জন্য তার অবর্তমানে বাংলাদেশে যারা আছেন তাদেরকে দিয়ে কোনো ফর্মে একটা আওয়ামী লীগ তৈরির চেষ্টা হয় কিনা সেটা রুখে দেওয়ার জন্যই তিনি ক্রমাগত কথা বলে গেছেন, তার নেতাকর্মীকে অ্যাড্রেস করেছেন, উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, তথাকথিত কর্মসূচি পালন করতে তিনি আহ্বান জানিয়েছেন। যদি আমরা দেখেছি এত নাকি তারা বিরোধীদের গেলে বিরাট কেপেবল দল, আমরা দেখছি তাদের আসলে অবস্থা কি। যাই হোক, এই বক্তব্যের মাধ্যমে তিনি একটা আন্তর্জাতিকভাবে ইঙ্গিত দিলেন, যে ইঙ্গিতটা আমাদের কাছে এসে পৌঁছেছে। এইটার একটা প্রেক্ষাপট আছে, সবগুলো কনটেক্সট যদি আমরা একত্র করি, রিফাইন্ড আওয়ামী লীগের আলাপটা আমরা আনতে পারবো। মানে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এটা আসলে গ্লোবালি চাওয়া হয় নাই। ইউরোপ বিশেষ করে বা আমেরিকাও আওয়ামী লীগের নিষিদ্ধতার পক্ষে ছিল না। এই কারণে আমরা দেখব যে ডক্টর ইউনূস বারবার এই কথা বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, কিন্তু পরে একটা এটাকে নাটক মনে হয় আমার কাছে, জনাব হামিদের বিদেশ যাওয়া, সেটাকে কেন্দ্র করে জনাব হাসনাত আবদুল্লাহ মাঠে নেমে আসা, তারপর আন্দোলন হওয়া, কিছু মানুষজন শাহবাগ ব্লক করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আসলে আওয়ামী লীগের বিচার হবে এখন, কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তাই সে নির্বাচন করতে পারবে না। এই যে এক্সিকিউটিভ অর্ডারে, এই জিনিসটা নিয়েই তো আসলে খুবই সমস্যা আছে, এই সরকার সমস্যায় পড়তে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে হিউম্যান রাইটস ওয়াচ সহ আরও 4টা, মোট 5টা মানবাধিকার সংস্থা বাংলাদেশ নিয়ে অনেকগুলো কথা বলেছে। এর মধ্যে খুব ক্লিয়ারলি আওয়ামী লীগের উপর থেকে সরকারি যে নিষেধাজ্ঞাটা আছে এটা তুলে নেওয়ার কথা বলা হয়েছে, এবং তারা রেফার করেছে, এটা আমিও তাদের রিপোর্ট দেওয়ার পর খুবই সারপ্রাইজিংলি দেখেছি, সেটা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট জুলাই অগাস্ট নিয়ে করা হয়েছে, সেখানে এটা একটু যোগ করে রাখা ভালো যে শেখ হাসিনাকে ভয়ঙ্কর রকমভাবে তারা অ্যাকিউজ করেছে, আক্রমণ করেছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আমাদের জন্য। কিন্তু সেইখানেও শেখ হাসিনা মানে আওয়ামী লীগকে তারা নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে নিষেধ করেছে। তারা বলেছে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তারা নন। এখন দল নিষিদ্ধ করা নিয়ে আমাদেরও একটা যুক্তির বিরুদ্ধে প্রধান উপদেষ্টা বা সরকার দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমরা কখনোই বলিনি, কখনোই চাইনি কারো জন্যই যে এটা এক্সিকিউটিভ অর্ডারে দল নিষিদ্ধ। কিন্তু সরকার যে সমস্যাটা করেছে, বিচার তো একটু দীর্ঘমেয়াদী প্রসেস আছে, সো সেই বিচার যদি দীর্ঘমেয়াদী প্রসেস হয়, তাত্ত্বিকভাবে এটা আমাদের এই নির্বাচনের পরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও আইসিটি খুবই গড়িমসি করছে, আইসিটির মামলা মানে আমরা তো পাবলিকলি দেখিনি, আমি শুনেছি যে তারা একটা মামলা করেছেন, কিন্তু পাবলিকলি দেখিনি, বা এটার অগ্রগতি তেমন না যেটা ফেব্রুয়ারির আগে সুরাহা হবে। সো এটাকে যদি পরে চলে যায়, তখন সরকার এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এখন ইভেন কর্মকাণ্ড নিষিদ্ধটা যদি সরকারি পক্ষ, রাষ্ট্রপক্ষ আদালতের কাছে চাইতো, তারা যদি করতো, তাও জিনিসটার মধ্যে একটা বিচারিক ঢং আসতো, কিন্তু এটা বিচারিক ঢং এখন আর নেই, এটা এক্সিকিউটিভ অর্ডার পিওরলি। সো পিওরলি একটা এক্সিকিউটিভ অর্ডার সরকার চাইলে যে কোনো মুহূর্তে উইথড্র করতে পারে। সুতরাং আমি মনে করি এখন আওয়ামী লীগের নেতৃত্বের ব্যাপারে শেখ হাসিনা যেহেতু মাথা ব্যথা নেই, এই পরিবারের কেউ যদি একটা ইন্টারিম সময়ের জন্য অন্য কারো হাতে নেতৃত্ব দিয়ে একটা আওয়ামী লীগ আসতে দিতে চায়, এবং এটা একটা প্রক্রিয়া যদি চলে, এটার জন্য আন্তর্জাতিক চাপ, এটার পক্ষে আন্তর্জাতিক সমর্থন এবং সরকারের উপরে আন্তর্জাতিক চাপ বাড়ার সম্ভাবনা আছে। আমাদের মনে রাখতে হবে আমরা ভারতকে যেন আন্ডার এস্টিমেট না করি। যে শেখ হাসিনা 3টা গুরুত্বপূর্ণ, রয়টার্স, এএফপি এবং ইন্ডিপেন্ডেন্ট, এই 3টা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মাধ্যমে
তার ইন্টারভিউ দিতে পেরেছেন রিটেন ফর্মেই। তাকে সমস্ত প্রশ্ন করা হয়েছিল, তিনি সেগুলো জবাব দিয়েছেন। এগুলো নিয়ে নানা আলোচনা আছে, যেটা নিয়ে ডিটেল ভিডিও করবো, সেখানে কথা বলবো যে এগুলো পিআর ফার্মটা দিয়ে হয়েছে কিনা। ইটস এ ডিফারেন্ট ডিবেট, বাট শি ওনস দ্যাট, এটা তার ইন্টারভিউ, তো সেটা করছে। সুতরাং ভারতের সফট পাওয়ারের কথা বলছি, ভারতের সফট পাওয়ার খুবই খুবই শক্তিশালী, তাদের তুলনায় আমরা কিছুই না। সুতরাং আমাদের এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে যে এই ধরনের একটা প্রচেষ্টা শুরু হতে পারে। সেই প্রচেষ্টা যদি শুরু হয়, আমাদের অবস্থান কি হবে সেটা নিয়েও আলাপ করা দরকার আছে। আমরা যদি চাই যে একটা দল তার কর্মকাণ্ড নিষিদ্ধ হোক, তার দলটি পুরোপুরি নিষিদ্ধ হোক, এটা বিচারিক প্রক্রিয়ায় হবে, তাহলে তার সাথে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করার তো নিশ্চয়ই কনফ্লিক্ট আছে। গণতন্ত্র মানে, আমরা বিচার ব্যবস্থা মানে কখনো কখনো এমন কিছু ঘটবে যেটা আমরা পছন্দ করব না, কিন্তু আমরা যে অবস্থান গ্রহণ করেছি, যে বেসিক প্রিন্সিপালস আমরা ফলো করতে চাই, যেটাকে সমর্থন করে সেটাকেই আসলে সমর্থন করা উচিত। তো একটা বড় প্রশ্নের সামনে আমরা আসলে আসতে যাচ্ছি, এই প্রশ্ন আমরা কিভাবে ডিল করব সেই জিনিস নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার। যদিও ইলেকশন ইটসেলফ নিয়ে এখন একটা বড় ধরনের কেওস লাগিয়ে দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনকে শেষ পর্যায়ে এসে এই জাতির শত্রুর মতো আচরণের জন্য দায় নেওয়ার মতো অবস্থা তৈরি করেছে, তাদের সেটা দায় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা, যে পরিকল্পনা বাস্তবায়ন হতে শুরু করেছে, এবং আওয়ামী লীগের যে এই আন্তর্জাতিক পরিকল্পনা, ভারত সরাসরি আওয়ামী লীগকে তাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করছে, ডক্টর ইউনূসকে চাপ দিয়ে একটা অঘটন ঘটাতে চাচ্ছে। এই জায়গাটা ডক্টর ইউনূস সরকার টের পেয়েছে, জামাত ইসলামী টের পেয়েছে, তারা নড়ে চড়ে বসেছে, যার অর্থ আওয়ামী লীগের এই পরিকল্পনা কিছুতেই সফল হবে না। দর্শক, এটাকে অনলি আওয়ামী লীগের পরিকল্পনা হিসেবে বলাটা ভুল, ভারতেরও পরিকল্পনা, অথবা ভারতের পরিকল্পনা ওইটি আওয়ামী লীগের মাধ্যমে সামনে আনা হচ্ছে, দুইটার একটা। দর্শক, আপনারা জানেন আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কয়েকটা স্বনামধন্য আন্তর্জাতিক পত্রিকায় শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারটা এমন সময় প্রকাশিত হয়েছে যখন বাংলাদেশে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রায় চূড়ান্ত বন্দোবস্ত হচ্ছে, যখন শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসছে। অতএব এই সাক্ষাৎকার এটা কোইন্সিডেন্স না যে হঠাৎ করে এখন সাক্ষাৎকার নেওয়া হয়েছে, না এতদিন কেন নেওয়া হয়নি। শেখ হাসিনার রায় এবং আগামী নির্বাচন কেন্দ্রিক এই সাক্ষাৎকার একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে সাক্ষাৎকার, মানে আন্তর্জাতিক ষড়যন্ত্ররা সবকিছু ডিল করছে ভারত। সহজ হিসাব দেখেন, শেখ হাসিনা দিল্লিতে আছেন, হ্যাঁ, খালেদ মহিউদ্দিন যেটা বলেছে এটা ঠিক, যে বাংলাদেশি না, বাংলাদেশি হিসাবে, নাগরিক হিসাবে মৌলিক দেশের প্রতি দেশপ্রেম থাকতে হবে, আর আন্তর্জাতিক সাংবাদিক যা ইচ্ছা তা করতে পারে, সেটা ম্যাটার করে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চাইবে, এটা ঠিক। ওসামা বিন লাদেনের সাক্ষাৎকারও তো অনেকে নিতে চেয়েছে, এটা তো সমস্যা না। এখন শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য অনেকেই হয়তো বা ঘুরেছে সেই 2024 সালের 5 আগস্ট থেকেই, কিন্তু কেউ পারেনি। কেন পারেনি? ভারত তাকে সুযোগ দেয়নি। ভারত শেখ হাসিনাকে যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে। ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা, কিন্তু এখন হঠাৎ করে শেখ হাসিনাকে সাক্ষাৎকারের সুযোগ করে দেওয়া হয়েছে। এর অর্থ ভারত অনুমতি দিয়েছে বলে সাক্ষাৎকার দিতে পেরেছে। মানে এই সাক্ষাৎকার কোইন্সিডেন্স না, ভারত পরিকল্পিতভাবে সাক্ষাৎকারের সুযোগ করে দিয়েছে। কয়েকটা দিক, একটা হচ্ছে যে শেখ হাসিনাকে সাক্ষাৎকারের সুযোগ করে দিয়েছে ভারত, আর এই সব আন্তর্জাতিক মিডিয়ায় ভারতীয় বংশোদ্ভূত রয়েছে, মোদির চেলা চামচা রয়েছে। মোদি তাদেরকে বলে দিলে তারা এমনিতেই দৌড়ে আসবে, আর তারা মোদির চেলা চামচা না হলেও অনুমতি দিয়েছে, অনুমতি দিলে যে কেউ সাক্ষাৎকার নিতে চাইবে, এটাই। তবে বাংলাদেশিদের জন্য এটা জায়েজ নয়, এটা আলাদা আলোচনা করব। তো দর্শক, এর মধ্য দিয়ে সাক্ষাৎকারের যে কন্টেন্টগুলো, যে কথাগুলো, এগুলো হচ্ছে সব দুর্বিসন্ধি এবং ধান্দাবাজি। আওয়ামী লীগ যা বলে তা করে না, যা করে তা বলে না, এটা মনে রাখবেন। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অঘটন ঘটাতে চায়। তারা চায়, এই সাক্ষাৎকার দিয়ে প্রমাণ করছে যে একটা নাড়াচাড়া এবং বিদেশি চাপ, কূটনৈতিক চাপ, ভারত চাপ দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, ইউনূসকে চাপ প্রয়োগ করে। এই চেষ্টা তো ভারত অনেক আগে থেকেই করে আসছে। এই যে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গুজব, অভিযোগ, কি কত উদ্ভট গুজব আপনারা দেখেছেন ভারতীয় মিডিয়া, এগুলোর মধ্য দিয়ে ইউনূসকে চাপ দিয়ে আওয়ামী লীগকে সহ আগামী নির্বাচন আয়োজন করতে চায়।
এটা হচ্ছে আওয়ামী লীগের এবং ভারতের ধান্দা। ইউনূস যেন অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগের সহ নির্বাচনের চিন্তা করে। এই যে শেখ হাসিনা এই সাক্ষাৎকারে যেটা বলেছেন, যারা তার এবং তার পরিবারের রাজনীতিতে আসাটা জরুরি না, যার সরল অর্থ বা অনেকে ব্যাখ্যা করেছে শেখ হাসিনা কিংবা তার পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে আসবে না। তাহলে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট, ওয়াকারের যে প্রজেক্ট, ওই প্রজেক্ট ভারত, হাসিনা, ওয়াকার এবং রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে যারা, সবার সুর কিন্তু এক। কি সুর? ঠিক আছে, শেখ হাসিনাকে নিয়ে তো যত আপত্তি, আর যারা পালাতক বা এরা বাদ, রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। তাহলে শেখ হাসিনার সাক্ষাৎকারের মূল কন্টেন্ট হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়া। এই জন্য তিনি ঘোষণা দিয়েছেন যে তার বা তার পরিবারের কারো নির্বাচনে রাজনীতিতে আসা জরুরি না, আপনারা আওয়ামী লীগকে গ্রহণ করেন। এটা নির্বাচন কেন্দ্রিক আওয়ামী লীগ রিলেটেড যে ধান্দা, এই সাক্ষাৎকার ক্লিয়ার। এখন ওই যে শেখ হাসিনা যা বলে তা করে না, একটা কথা বলেছি না, এর অর্থ কি? ডিফ্যাক্টো লিডার থাকবে শেখ হাসিনাই, কিন্তু খোলস থাকবে ভিন্ন। ভিতরে ভিতরে মূল লিডারশিপ শেখ হাসিনা বা শেখ পরিবার হাতেই থাকবে, খোলস থাকবে ভিন্ন। মানে শেখ হাসিনার সম্মতিতেই শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কাউকে আওয়ামী লীগের সভাপতি বানানো। তো শেখ হাসিনার সম্মতিতেই যদি করা হয়, ওটা তো শেখ হাসিনারই সুপ্রিমেসি থাকবে। সিদ্ধান্ত সব দিবে। যেমন ওই জামাতের একটা সময় ছিল যখন মামলার কারণে বা যে কারণে হোক গোলাম আজম জামাতের আমিরের দায়িত্ব পালন করতে পারেনি, ভারপ্রাপ্ত আমির আরেকজনকে দিতে হয়েছে, কিন্তু আসলে মৌলিক সিদ্ধান্তগুলো সব গোলাম আজমই দিতেন, আমিরের যে দায়িত্বগুলো। ওরকম শেখ হাসিনাই থাকবে আওয়ামী লীগের আমির, কিন্তু উপরে উপরে রিফাইন্ড আওয়ামী লীগ নাম দিতে অন্য কাউকে দায়িত্ব দিবে। এটা হচ্ছে ধান্দা। তো দর্শক দেখেন, এখানে একটা বিষয় স্পষ্ট যে ক্ষমা চাওয়ার প্রশ্নে আসে না, ক্ষমা চাইতে রাজি না। এটা হচ্ছে একটা হুমকি যে ইউনূসকে ভয় দেখানো এবং আগামী নির্বাচন কেন্দ্রিক এই আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, ভোটারদের বাইরে রাখা, মানে এগুলো নাশকতার হুমকি দিচ্ছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নাশকতা করতে পারে। তারপরে সেই নাশকতাকে পুঁজি করে বলতে পারে যে আওয়ামী লীগ কিনেন, না হলে কিন্তু এর চাইতে বেশি কিছু করবে, বিভিন্ন জায়গায় হামলা টামলা করতে পারে। কিন্তু কোনো লাভ নেই, ইউনূস জোরাও পদক্ষেপ নিচ্ছেন এবং এই চেষ্টা তো হাসিনা 5 আগস্টের পর থেকে করেই আসছে, ভারতও করে আসছে, কিন্তু পারছে, সামনেও পারবে না। আমার দেশ শিরোনাম করেছে আপা ফিরছেন না, নেতৃত্বের বাইরে শেখ পরিবার। না, এটা উপরে উপরে নেতৃত্বের বাইরে শেখ পরিবার হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে ওই শেখ পরিবারই আওয়ামী লীগ পরিচালনা করবে। এই জন্য আওয়ামী লীগ যে নামে বাংলাদেশে আসুক, মাইরের উপর কোনো ঔষধ নেই, ধোলাই দিতে হবে। আওয়ামী লীগ বিরুদ্ধে ঐক্য হতে হবে, যেখানে আওয়ামী লীগ সেখানেই গণধোলাই, এর বাইরে কোনো কথা নেই। রিফাইন্ড আওয়ামী লীগ ডাবল গণধোলাই, এইটা খেয়াল রাখবেন। এই রিফাইন্ড আওয়ামী লীগ দেখে যদি আপনি খুশিতে গদগদ হয়ে যান, না, আওয়ামী লীগের সামনে উপায় একটাই, একটা হচ্ছে ফাঁসির দলিতে ঝুলা, আর যাদের বিরুদ্ধে মামলা নেই ক্লিন ইমেজের, তারা অন্য দলে যোগ দিবে। এর বাইরে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কোশ্চিনকাল আসবে না। জুলাই সনদ যেহেতু বাস্তবায়ন হতে যাচ্ছে, জুলাই সনদ কি বুঝেন? ওখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা হচ্ছে জুলাই সনদের আরেকটা ব্যাখ্যা। কোনোদিন আওয়ামী লীগ আসবে না, আর জুলাই সনদ সংবিধানের ঊর্ধ্বে স্থান পাবে। অতএব আওয়ামী লীগের যে প্রধান বিরোধী দল বিএনপি বলছে যে আপনারা ঐক্যের নামে জাতীয় অনৈক্য সৃষ্টি করছেন। আজকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও করার কথা বলছি, যাক সেগুলি না, এইগুলি নিয়ে কিছু কমেন্ট হয়েছে। আর কাল রাতে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো ওটা আমার কোনো কন্টেন্ট না, আমাকে নিয়ে একটা কন্টেন্ট বানানো হয়েছে বিদেশ থেকে। মিস্টার ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি উনি করেছেন, যাই হোক সেটারও কিছু কমেন্ট এখানে আছে, যদি এটা প্রাসঙ্গিক নয় তবু আমি দেবো। এই কারণে যেহেতু আমার এই কন্টেন্টের মধ্যে কমেন্টগুলো এসেছে, একটু কথা বলা দরকার। আমি আসলে বলতে চাই না, কিন্তু তবু বলবো। আপনি বলবেন যে বলতে চান না কেন, তার মানে কি আপনি অপরাধী? না, তা না। দেখুন, আমি ওইটাও একটু ভূমিকাটা দিয়ে নিই। ধরেন আপনি রাস্তা দিয়ে আজকে বাসার থেকে আসছেন, কোথাও যাবেন, রাস্তায় আপনার সঙ্গে মনে করেন অনেক কুকুর থাকবে, কুকুর আপনার দিকে ঘেউ ঘেউ করবে। এখন প্রত্যেকেই আপনি বলবেন, ভাব তুমি কেন ঘেউ ঘেউ করছো? আপনি বলতে পারবেন না। তো অনেক কিছু বলবে। ওনারা যদি লজিক দিয়ে বলেন, যুক্তি দিয়ে বলেন, তাহলে কোনো বক্তব্য নাই, তাহলে তো আমার আইনগত ব্যবস্থায় নেওয়া যায়। আর যদি লজিক না থাকে তাহলে তো আইনগত ব্যবস্থা নেবে না। ওনার কথা উনি বলে গেলেন, ঘেউ ঘেউ শব্দ আপনি শুনলেন,
ওখানে আমার তো কিছু করার নাই রে ভাই। যাই হোক, তারপরে আমি বলবো, কয়েকটা প্রশ্নের উত্তর দেবো। আমি প্রথমে সেই এটা নিয়ে আলোচনা করি, মূল পয়েন্টে যে ঐক্যমত্য কমিশন নিয়ে আলোচনা করি। ওখানে যারা কমেন্ট করেছেন, এখানে মিস্টার অনিক মাহমুদ উনি লিখেছেন, ভাই আমি আপনার কথার সাথে প্রথম থেকেই আংশিক সহমত ছিলাম, কিন্তু আপনার কথা যে আপনার বলার চেয়েও বেশি পরিমাণে বাস্তবায়ন হবে এটা নিয়ে ভাবিনি। আপনাকে ধন্যবাদ মিস্টার অনিক মাহমুদ। আপনি শুরুর দিকে আংশিক, হ্যাঁ আমি বলি আপনাকে, আমি কিন্তু শিওর ছিলাম এটাই হবে, কিন্তু এতটা বলিনি এই কারণে তখন একটা মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল এই সংস্কার নিয়ে, যে কারণে ওই প্রত্যাশাকে আমি আহত করতে চাইনি। আর আমি নিজেও মনে মনে ভেবেছি যে আমার বিশ্লেষণ ভুল হোক, তবু একটা ভালো কাজ হোক, কিন্তু ভুল হয়নি, ভালো কাজও হয়নি। যাই হোক, কি আর করা, এটা আমাদের নিয়তি, এটা তো আমাদের মানতেই হবে। আমার দ্বিতীয় যে মন্তব্যটা সেটা লিখেছেন মিস্টার মোহাম্মদ বশির। তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই এই পদে তারা নিজে হাতে আসেনি, তাদেরকে এই পদে আসীন করা হইয়াছে। তাদের যোগ্যতা ভোট প্রদানের মাধ্যমে হতে পারে না। ভালো লোকদের সম্মান এই সমাজে নেই, এটা চরম বাস্তব। খারাপ লোকদের পেছনে হাজার হাজার লোক দৌড়াচ্ছে। আশ্চর্য আমাদের সমাজ ব্যবস্থা। মাসুদ ভাই আপনি একজন ভালো লোক, আমি আপনার কথা বিশ্লেষণ থেকে ধরন থেকে বুঝে থাকি। আপনি আপনার এলাকায় ভোটে দাঁড়ান, আপনার এলাকার লোকদের বাস্তব চরিত্র আপনি বুঝতে পারবেন। তবে আমি এ কথা বলছি না উপদেষ্টা পরিষদের সকলেই ভালো লোক, তাদের নিয়োগে সততার এবং নিষ্ঠার ঘাটতি ছিল প্রচুর। মাসুদ ভাই এই সমাজে প্রকৃত ভালো লোকদের ভীষণ অভাব। দেখুন আপনার কথাটা কিন্তু একদম ঠিক, আপনার সঙ্গে আমি একদমই একমত যে ভালো লোকদের হয়তো ভোটে পাবে না, কিন্তু ভোট কত পেলো না পেলো তা দিয়ে কিন্তু ভালোত্ব বিচার হয় না, এটা ঠিক। কিন্তু আমি এখানে যে কথাটা বলেছিলাম, আমি বলেছিলাম আপনি একটা কাজ করছেন, কিন্তু সেটা বাস্তবায়নটা কে করবে? ধরেন খারাপ লোক যারা নির্বাচিত হলো, তারা সবাই খারাপ তাও কিন্তু না, এই যে ধরে নিচ্ছি খারাপ, যারা নির্বাচিত হলেন তাদেরকে আপনি যদি এটা বাস্তবায়নের দায়িত্ব দেন, তারা এটা কেন বাস্তবায়ন করবেন? তা তো করবেন না। আমি সেই কথাটাই বলছি। আর আপনারা যে যোগ্য লোক, এটাই বা প্রমাণ কিসের? এর যে যোগ্য লোক ছিল, আমি কিন্তু শুরু থেকে কিন্তু যোগ্যতা নিয়েও প্রশ্ন করেছি যে এই লোকগুলি যোগ্য নয়। এই লোকগুলি অধিকাংশ লোককে আমরা চিনি, এই লোকগুলির মধ্যে অনেকগুলো লোকের অতীত খুবই খারাপ। এবং তারও চেয়ে বড় কথা, যেটা সবচেয়ে বড় কথা, এই লোকগুলি দেশপ্রেমিক না। কোনো দেশপ্রেমিক লোক নিজের দেশ ত্যাগ করে আরেকটা দেশের নাগরিকত্ব নিতে পারে না। আপনি নিজের দেশ ত্যাগ করে আরেক দেশে যেতে পারেন, ওখানে যে ইনকাম করতে পারেন, সেই ডলার দেশে পাঠাতে পারেন, সব ঠিক আছে, আপনি নাগরিকত্ব নেবেন না। আপনি নাগরিকত্ব না নিলে হয় না? হয়তো নাগরিকত্ব নেওয়ার অর্থটা কি? অর্থ হচ্ছে আপনি এই দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন। যখন আপনি নাগরিকত্ব নিয়ে নিলেন, তখন আপনার দেশপ্রেম নিয়ে আমি সন্দেহ করব। দেখেন সবচেয়ে বড় প্রয়োজন হলো দেশপ্রেম। বড় কাজ, বড় সংস্কার, দেশ কীভাবে চলবে, এটা কেবলমাত্র দেশপ্রেমিক লোকেরই বলার অধিকার আছে, আর কারো নাই। সে যত বড় জ্ঞানী হোক না কেন। জ্ঞানী লোক যদি দুশ্চরিত্র হয়, তার সঙ্গে আপনি মিশবেন না। জ্ঞানী লোক যদি দেশপ্রেমিক না হয়, তার সঙ্গে আমি মিশবো না। এই মন্তব্যটা করেছেন আলী হায়দার। উনি লিখেছেন, আলী রিয়াজ সাহেব মনে হচ্ছে বাংলাদেশের সকল মানুষকে ওনার একান্ত বাধ্যগত ছাত্র ভাবছেন। ওনার সারা জীবনের সব অর্জন আজকে বিসর্জন দিয়েছেন। ঘোড়ার আন্ডা 1 বছর তা দেওয়ার পর বাহির হলো গাধার বাচ্চা। মাসুদ কামাল ভাইয়ের সাথে সহমত প্রকাশ করছি। আমার মনে হয় ওনারা ওনাদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এটা লিখেছেন মোহাম্মদ দুলাল মিয়া। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল স্যার, আপনার কন্টেন্ট সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ রইল। আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে। আপনার কন্টেন্টের জন্য আমি অপেক্ষা করি। কোনো সময় দিতে, মানে বাড়তি সময় দিতে বলেছেন উনি। ভাই এটা আমি নিজেও ভাবি, কিন্তু সমস্যাটা হয় কি, সবাই বাড়তি সময় শুনতে চায় না, যে কারণে আর তত ছোটও তো হয় না। আমার কিন্তু প্রায় 10-11 মিনিট হয়ে যায়। তো এবার আমি আসছি ওই বিদেশ থেকে ইলিয়াসের করা কন্টেন্ট নিয়ে। বেশ কয়েকটা আছে, আমি পরেই একবার উত্তর দিচ্ছি। মাহবুব কিরণ লিখেছেন, প্রিয় মাসুদ ভাই, কুখ্যাত সাংঘাতিক ইলিয়াস আপনি এবং ডাক্তার জাহেদকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে খুবই কুরুচিপূর্ণ শিরোনাম এবং প্রতিবেদন জুড়ে আপত্তিকর ভাষার ছড়াছড়ি রয়েছে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। আমি এটা বলবো, আমি বাদ বাকিগুলি পড়ি তারপরে বলবো। তবে একটা কথা বলি, আপনি যে লিখেছেন একটা প্রতিবেদন প্রকাশ করেছে, ভাই এটা প্রতিবেদন না। প্রতিবেদন এইভাবে হয় না, এটা কোনো সাংবাদিকতার এথিক্সের মধ্যেই পড়ে না। এই ভদ্রলোক কখনো সাংবাদিক হিসেবে কী লিখছে আমি বুঝতে পারলাম না। সে কিছুদিন আপনার ওই ইটিভিতে কিছুদিন চাকরি বাকরি করছে আমি জানি, কিন্তু সে প্রতিবেদন কী শিখছে আমি জানি। এটার নাম প্রতিবেদন না। কেন না পরে বলছি আপনাকে।
ইমাম হোসেন লিখেছেন, ইলিয়াস ভুল যদি বলে থাকে তাহলে কতটুকু ভুল বলেছে সেটা তো মাসুদ ভাই আপনাকেই বলতে হবে। তবে মানুষ তার অতীতের কাছে সে নিজেই পরিষ্কার, তবে কথা কিন্তু থেকেই যাবে, কারণ আপনি সব ভুলের কথা সবার সামনে চাইলেও বলতে পারবেন না। আমি আসছি এখানে আবার। মাসুদুর রহমান লিখেছেন, ইলিয়াসের ভিডিওর জবাব চাই। আমি 3টা মন্তব্য আপনাকে, প্রথমটা শেষটা বললাম না, ওটা তো জবাব চাই, আমি জবাব দিচ্ছি। প্রথমত হলো, আপনি যদি প্রতিবেদন করেন, প্রতিবেদনের একদম বেসিক নিয়ম হলো আপনি যার বিরুদ্ধে প্রতিবেদন করবেন তার কাছে আপনি বক্তব্য নেবেন যে এই কাজটাতে আপনার বলা হচ্ছে আপনার নামে, এটা ঠিক কিনা। তা নাহলে ওটা প্রতিবেদন হবে না, একে একে বললে প্রতিবেদন হয় না। আর 2 নম্বর হলো, উনি যেটা করেছেন সেখানে একটা প্রমাণ উনি দিতে পেরেছেন আমার সম্পর্কে। উনি আমার সঙ্গে সম্পর্কে যা বলেছেন একটা প্রমাণ দিতে পেরেছেন কিনা সেটা বলেন, পারেননি। নট এ সিঙ্গেল প্রুফ। উনি গায়ের জোরে বলে যাচ্ছেন অমুক বলেছে তমুক বলে, তা আমার নামে তেমন কিছু না, অন্যদের নামে। তারপরে ওনার সঙ্গে জাহিদ মাসুদ কেমাল গম হয়ে গেল। কিভাবে হয়ে গেল? আমি কি করেছি না করেছি সমস্ত কিছু আমি জানি। এদের সঙ্গে আমার কোনো মানে ভাই এটা কি বলবো, কিভাবে আপনাদেরকে ব্যাখ্যা করবো? আমি বললাম, একজন লোককে বললাম যে অমুক লোক এটা করেছে, তার সঙ্গে ইলিয়াস, পিনাকি, কনক সবাই জড়িত আছে, বলে দিলাম, হয়ে গেল। ওই ইউনিভার্সিটির যে ইনভেস্টমেন্ট বলা হয়েছে, সেই ইউনিভার্সিটির যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি নাকি ওনার কোন খাতার মধ্যে, ডায়েরির মধ্যে অনেকগুলি নাম লিখেছেন। সেই নামের মধ্যে এক জায়গায় উনি মাসুদ কামাল লিখেছেন। লিখতেই পারেন, ওনার সঙ্গে তো আমার পরিচয় ছিল। মাঝে মাঝে উনি আমাকে ফোন করেন, আমার সঙ্গে তো অনেকেই ফোন করেন। উনি যদি কোনো কারণে আমাকে ফোন করে থাকেন, করতেই পারেন। তো এই ফোন নম্বর, আমার নামটা উনি লিখেছেন, অতএব আমি অপরাধী হয়ে গেলাম। মানে আমার নামটা ওনার ডায়েরিতে আছে, এটাই প্রমাণ। আচ্ছা ঠিক আছে, সাদিকার নিয়ে কথা বলা হয়েছে, সাদিকারের ছবি দেওয়া হয়েছে। সাদিকার এটা চালাতেন কে? এটা ইউরোপিয়ান ইউনিভার্সিটি ছিলেন, ওটা চালাতেন মোস্তফা ফিরোজ সহ আরও কয়েকজন। মোস্তফা ফিরোজ আমার ব্যক্তিগত বন্ধু। ওনার ওই অনুষ্ঠানে উনি একটা টকশো করতেন, ওখানে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি ওনার সঙ্গে টকশো তো গিয়েছি। এই তো, তার মানে সাদিকা লুটপাট করছি আমি? ভাই ওখানে তো অনেক লোক গেছে, সবাই লুটপাট করেছে। মানে এত মানে হালকা কথাবার্তা যদি কেউ বলতে পারে, সেটা একমাত্র এই ধরনের, মানে কি বলবো, উনি এটা নাম দিয়েছেন কি যে ওনার অনুসন্ধান, তাই না? অনুসন্ধান। উনি এত অনুসন্ধানী সাংবাদিক, উনি জানেনই না যে আমি কোথায় কতদিন সাংবাদিকতা করেছি। দেখুন, আমার একটা ফেসবুক পেজ আছে, আমার ফেসবুকে আমার নামের সঙ্গে আমি কোথায় কোথায় চাকরি করেছি ডিটেইল লেখা আছে। ওটা ওপেন টু অল, ওখানে কোনো প্রাইভেটও না, এটা পৃথিবীর যে কেউ দেখতে পারে, আপনিও দেখতে পারেন, যে দেখেন ওখানে আমার নাম আছে এবং নামের পরে আমি কোথায় কোন বছর থেকে কোন বছর পর্যন্ত সাংবাদিকতা করেছি সব নাম আছে। ওটা দেখলে তো বোঝা যায় আমি কোথায় কোথায় সাংবাদিকতা করেছি। আর এই ইলিয়াস সাহেব বলে কি আমি নাকি 71 ছাড়া আর কোথাও সাংবাদিকতা করি নাই, 71ই নাকি আমাকে সাংবাদিক বানাইছে। ভাই ইলিয়াস, আপনার যারা বস ছিল তারা আমার সঙ্গে চাকরি করছে, তাদেরকে জিজ্ঞাসা করেন। অতটুকু জিজ্ঞাসা করার আপনার কোনো প্রয়োজন পড়ে না। পরেটাই এই কারণে যে মিথ্যা বলতে গেলে না কোনো তথ্য লাগে না, যার তার নামে বলা যায় মিথ্যা কথা। বাস্তবতা হলো উনি দেশে থাকেন না। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, ভাই দেশে আসেন, দেশে এসে আমার সঙ্গে বসেন। তখন আপনি যেগুলো বলেছেন, আপনি যে মিথ্যা বলেছেন, মানুষের নামে মানহানি করেছেন, যাকে তাকে যাতে বলেছেন, ওখানে যে লোকগুলো সম্পর্কে আপনি বলেছেন তাদের সঙ্গে আপনার কোনো ধারণা আছে? কোনো ধারণা আছে এই লোকগুলোর? তো আপনি দেশে আসেন, এসে বসে আলাপ করেন। আপনি পারলে, আমি যে আপনি বলছেন যে 50 কোটি টাকা নাকি করছি, এই ওইখান থেকে নেওয়া হয়েছে। ভাই আমি তো মানে কি, আমার বউ মাঝে মাঝে আজকে বলতেছে যে তুমি যে 50 কোটি টাকা আনলা, টাকাগুলি কই? টাকাগুলি দেখলাম না তো। অত টাকা থাকলে বলতো আমি এই বাসায় থাকবো না, আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও, এত টাকা তুমি আনছো ওইখান থেকে। আমার এই বাসা, তার নাকি এই বাসায় এর মধ্যে উই পোকা, আমি একটা পুরোনো বাসায় থাকি ভাই, ভাড়া বাসায়। তাও এই উই পোকার তার 3টা শাড়ি কাটছে আজকে জানলাম, সে আমাকে বললো। তো আমাদের শাড়িগুলি কাটা যেত না। আর সকালে ইয়েকে, ডাক্তার জাহেদকে আমি ফোন করেছিলাম, বললাম জাহেদ ভাই এই 50 কোটি টাকা যে আনলেন আপনি, আমাকে তো দেওয়ার কথা, আমাকে দেন কিছু। ইলিয়াস সাহেব, মানুষের বিরুদ্ধে কুৎসা করেন না, তথ্য পেলে বলেন, আমার কোনো আপত্তি নাই। আপনি কেন, শুধু আপনি কেন, দেশের বিদেশের সকল লোককে আমি চ্যালেঞ্জ করতেছি, সকল লোক।
আমি চ্যালেঞ্জ করতেছি, উদ্ঘাটন করতে হবে না। যারা আমাকে দিয়েছেন, যে দিয়েছেন উনি তো জানেন দিয়েছেন। আমি কারো কাছ থেকে 5 টাকা নিয়েছি, 5 টাকা যদি প্রমাণ করতে পারেন, চৌরাস্তায় মনে দাঁড়িয়ে কান ধরে উঠবস করবো, জীবনে কোনোদিন মুখ দেখাবো না। এটা বলার জন্য যে বুকের পাটা লাগে সেটা আমার আছে, এমনি এমনি মাঠে নামি নাই। আপনার মতো ইলিয়াস ভাই বহুত দূর, বহুত দূর। আপনাকে আমার অনুসন্ধানের সাংবাদিকতা জানেন না বন্ধু, আমি কোথায় আমি চাকরি করছি, কোন কোন প্রতিষ্ঠানে চাকরি করছি জানেন না পর্যন্ত। ওই সমস্ত প্রতিষ্ঠানে দেশে থাকতে ঢুকতে পারতেন না আপনারা। আমাকে সাংবাদিকতা শিখাতে আসছেন না? আসেন না দেশে, দেশে আসেন, আপনি আমার নামে বলেন, আমি আপনার নামে বলি। আপনার কথা মিথ্যা হলে আপনাকে আমি মামলায় দেবো, আমার কথা মিথ্যা হলে আপনি আমাকে মামলায় দিবেন। আর এই 50 কোটি টাকা যে আমি চুরি করেছি বলতেছেন, কার সঙ্গে কি করেছি বলতেছেন, একটা যদি প্রমাণ করতে পারেন, মামলা করেন না ভাই, করেন মামলা, দেখি কেমন পারেন আপনারা। একটা প্রমাণ করেন, একটা প্রমাণ। ওই আজগুবি কথা বলেন না। কার সঙ্গে কার ছবি দেখাচ্ছেন বলতেছেন মাসুদ কেমাল গং, কার সঙ্গে কার দেখাচ্ছেন আমার নাম দিয়ে দিচ্ছেন। আমি তো আপনার নামে এরকম লোকজন দিয়ে দিতে পারে। ওই বিদেশে বসে যে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে, আসেন না এখানে দেখি, আলাপ করি। আমি তো আছি, আমি তো আছি। এগুলি বলেন না ভাই, এত সহজ না দুনিয়াটা। এই চুল পাকছে এমনি এমনি না।